সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে এক্সট্রা রাইটার্স ক্লাস এর আরেকটি ক্লাসে হাজির হলাম। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ অধ্যায়ের এক্সট্রা রাইটার্স ইনফো পড়াশোনা করব সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। তোমরা জানো যে আহ, অধ্যায় হিসাবে বোটানির একটা পড়ার অধ্যায় হিসাবে এই অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট। তো এখান থেকে এক্সট্রা রাইটারে কিন্তু 1 বছর প্রশ্ন এসেছে, আমরা সেটাও দেখব। তো 1 বছরই আসছে গত 5 বছরের মধ্যে। সেই প্রশ্নটা কি সেটাও আমরা একটু আলোচনা করব এখানে। আচ্ছা, এখন আহ, দুইটা বই তোমরা জানো, আলিম স্যার এবং আজিবুর স্যার। তো এর মধ্যে আলিম স্যারটা অবশ্যই আমাদেরকে কভার করতে হবে। আজিবুর স্যারের বইয়ের ইনফরমেশনও আমরা কিছু কিছু যেগুলো না পড়লেই না, সেই অংশটা কভার করব। তো হাসান স্যারের বইতে অধ্যায়টা যেভাবে আলোচনা করা আছে এর বাইরে আসলে আহ, খুব বেশি মানে ইনফরমেশন আছে এমন না। অধ্যায়টাতে আসলে তথ্য কম, কিন্তু এখানে বুঝে নেওয়ার বিষয় আছে। অনেক কিছু বুঝে বুঝে পড়তে হয়। সেটা যদি তুমি একবার বুঝে পড়ে ফেলো তাহলে কিন্তু অধ্যায়টা তোমার জন্য অনেক সহজ। তো আমরা এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করব, যেগুলোর আলোচনা আসলে আমাদের ম্যারাথন ক্লাস এবং তোমাদের যে অফলাইন ক্লাস হবে সেখানে আলোচনা হবে। এর বাইরের অংশটুকু আমরা সেটার সাথে একটু লিংক করে দিব, ঠিক আছে? কারণ প্রত্যেকটা প্রক্রিয়া বা ডিটেইল আলোচনা সেটা নিশ্চয়ই আমরা এক্সট্রা রাইটার্স ক্লাসে করব না, কেমন? আচ্ছা, চলো আমরা শুরু করি। আচ্ছা, এখানে দেখো উদ্ভিদের খনিজ পুষ্টি উপাদান আজিবুর স্যারের বই থেকে যে তথ্যটা আছে সেটা হচ্ছে 57টি মৌল। এটা হচ্ছে উদ্ভিদে পাওয়া গেছে, কেমন? তাহলে উদ্ভিদে পাওয়া গেছে 57টি মৌল। তো এর মধ্যে যে উপাদানগুলো উদ্ভিদ ব্যবহার করে এবং অবশ্যই প্রয়োজন উদ্ভিদের জন্য, সেই উপাদান সংখ্যা হলো 17, যেগুলোকে আমরা বলছি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, যেটাকে আবার এভাবে ম্যাক্রোমৌল মাইক্রোমৌল এভাবে ভাগ করা হয়। এখন আমরা 57টা মনে রাখবো যে উদ্ভিদে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে 57। এর মধ্যে 17টা উদ্ভিদ কাজে লাগায়, কেমন? আচ্ছা, এখন আসো, এই যে উদ্ভিদ যে বিভিন্ন মৌল বা খনিজগুলা কাজে লাগায়, তারা 3 ধরনের কাজ করে উদ্ভিদে। একটা হচ্ছে গঠনে সাহায্য করে, কেমন? তাহলে একটা হচ্ছে গাঠনিক, গঠনে সাহায্য করে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে মৌলের মাধ্যমে বিভিন্ন তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে এবং এটি প্রভাবক হিসেবেও কাজ করতে পারে। এই মৌলগুলোর গঠন, এগুলো প্রভাবক হিসাবে ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, প্রভাবক অথবা প্রভাবকের অংশ হিসেবে বা প্রভাবকের গঠনে এরা সাহায্য করে, সুতরাং আলটিমেটলি প্রভাবক হিসেবে কাজ করতে পারে। তাহলে এটা আমরা একটু মনে রাখবো যে 3 ধরনের ভূমিকা রয়েছে এই খনিজ পদার্থগুলোর। আচ্ছা, এখন তোমরা হাসান স্যারের বই থেকে একটা ইনফরমেশন নিশ্চয়ই পড়েছো, সেটা হচ্ছে উদ্ভিদ মাটি থেকে সব মৌল গ্রহণ করে, শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই 3টা হচ্ছে বাতাস থেকে নেয়। তাহলে মাটি থেকে এই যে 17টার মধ্যে 3টা কিন্তু বাতাস থেকে আসে, মাটি থেকে আসে না। তাহলে মাটি থেকে কয়টা আসে? তাহলে দেখো, মাটি থেকে শোষণকৃত পুষ্টি উপাদান সংখ্যা হচ্ছে 14টি। দেখছো, এভাবে কিন্তু হাসান স্যারের বইতে নাই, কিন্তু আসলে আছে, হাসান স্যারে বলা আছে, আর এখানে সংখ্যা হিসেবে বলা আছে, কেমন? আচ্ছা, এবার আসো আয়ন বিনিময় মতবাদ। ওই যে খনিজ লবণ পরিশোষণের যে মতবাদ, তো এটার মধ্যে একটা নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদের মধ্যে ছিল আয়ন বিনিময়। আচ্ছা, তো এখানে যে এক্সট্রা ইনফরমেশন যেটা হাসান স্যারের বইতে নাই, সেখানে হচ্ছে হাইড্রোজেন আয়নের পরিবর্তে কি কি বিনিময় হতে পারে। দেখো, এখানে শুধু পটাশিয়াম না, সোডিয়াম, অ্যামোনিয়াম এগুলোও কিন্তু কি হতে পারে? বিনিময় হতে পারে। তেমনিভাবে হাইড্রোক্সিল আয়নের বিনিময়ে ক্লোরাইডই শুধু না, সাথে সালফেট এটাও কিন্তু বিনিময় হতে পারে। সহজ কথা, একটা পজিটিভ আয়নের বিনিময়ে আরেকটা পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়নের বিনিময়ে আরেকটা নেগেটিভ আয়ন এভাবে বিনিময় হতে পারে। হলে সেটাই আয়ন বিনিময় মতবাদ, এটা একটা নিষ্ক্রিয় মতবাদ। ওকে, আচ্ছা, এবার আসো এই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এটাও হাসান স্যারের বইয়ের তথ্য। আমরা এখানে দুটো শব্দকে গুরুত্ব দিচ্ছি, সেই শব্দ দুইটা এখানে বলা আছে যেহেতু বোল্ড লাইনে, তো এখান থেকে চলে আসতে পারে যে এই অংশ, যেমন ধরো প্রোটন পাম্প কোন মতবাদে পাওয়া যায়, প্রোটন মোটিভ ফোর্স কোন মতবাদে পাওয়া যায়, এভাবে কিন্তু সহজে প্রশ্নটা হতে পারে। আচ্ছা, এখন আসো যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। এখানে দেখবা যে আমি দেখাই দিচ্ছি প্রোটন পাম্প কোনটা। দেখো, এই যে কোষ ঝিল্লিতে এরকম একটা বাহক থাকে,
এই বাহকটাকেই বলা হচ্ছে প্রোটন পাম্প। এই বাহকটাকে বলা হচ্ছে প্রোটন পাম্প। খেয়াল করে দেখো, এই প্রোটন পাম্পের মাধ্যমে কি আসছে? কোষের ভেতর থেকে প্রোটন কোষের বাইরে আসছে। তাহলে দেখো, প্রোটন পাম্প মতবাদ অনুযায়ী আমাদের কোষের কোষ ঝিল্লিতে একটা বাহক অণু থাকে। এই বাহক অণুকে আমরা বলছি প্রোটন পাম্প। তো প্রোটন পাম্প যেহেতু নাম, প্রোটন পাম্পের মাধ্যমে প্রোটনটা কি হয়? কোষের ভেতর থেকে বাইরে আসে। এজন্য এটা যেহেতু প্রোটনটাকে কোষের ভেতর থেকে বাইরে বের করে দেয়, এজন্য এটাকে বলা হচ্ছে প্রোটন পাম্প। আচ্ছা, এখন এটার ফলে কি হয়? এটার ফলে যেটা হয় সেটা হচ্ছে, এখান থেকে এখানে পজিটিভ চার্জ আসছে। তাহলে কোষের বাইরে খেয়াল করে দেখো, প্রোটন পাম্পের মাধ্যমে যখন কোষের ভেতর থেকে বাইরে প্রচুর পরিমাণে প্রোটন চলে আসে, তখন কোষের বাইরে পজিটিভ চার্জ বেড়ে যায়, তুলনায় কোষের ভেতরে পজিটিভ চার্জ কমে যায়, মানে রিলেটিভলি একটু নেগেটিভ হয়ে যায়। কেমন চার্জটা? তাহলে তখন যেটা হবে, এই যে দুইটা কোষের ভেতরে এবং কোষের বাইরে এই যে চার্জের পার্থক্য, ঠিক আছে, কি হয়? চার্জের পার্থক্য হয়। তো এই চার্জের পার্থক্যের কারণে যেটা হবে সেটা হচ্ছে, এই যে বাহকটা, এই বাহকটা সক্রিয় হয়ে যাবে। কেমন? পজিটিভ মানে সক্রিয় হয়ে যাবে। এই বাহকটার নাম হচ্ছে, দেখো, প্রোটন অ্যানায়ন। আমি এখানে একটু লিখে দিই, কো ট্রান্সপোর্টার। এই বাহকটার নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার। এ কি করে? এ সক্রিয় হয়ে যায়। বোঝা গেছে? তাহলে কোষের ভেতর থেকে প্রোটন যখন কোষের বাইরে আসবে প্রোটন পাম্পের মাধ্যমে, তখন কোষের বাইরে চার্জ বেড়ে যাবে, পজিটিভ চার্জ। কোষের ভেতরে পজিটিভ চার্জটা কমে যাবে। এই অবস্থাকে আমরা বলছি প্রোটন মোটিভ ফোর্স। বুঝা গেছে? এই অবস্থাকে আমরা বলছি প্রোটন মোটিভ ফোর্স। দেখো, এখানে চার্জের একটা বিষয়, এখানে পজিটিভ চার্জ কমে গেল, কোষের বাইরে পজিটিভ চার্জ বেড়ে গেল। আবার দেখো তো, প্রোটনটা আসলে কি ইন্ডিকেট করে? পিএইচ। এখানে প্রোটন কমে গেল মানে পিএইচ বেড়ে যায়, এখানে প্রোটন বেড়ে গেল তার মানে পিএইচ কমে যায়। তাহলে এখানে আসলে চার্জের একটা পার্থক্য তৈরি হয়, আবার একইভাবে পিএইচ এর একটা পার্থক্য তৈরি হয়। খেয়াল করছো? তাহলে চার্জের পার্থক্যও তৈরি হচ্ছে, আবার পিএইচ এর পার্থক্য তৈরি হচ্ছে। এই পার্থক্যকে আবার বলা হয় গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট। যেমন দেখো, এই যে এখানে বলা আছে পিএইচ এর যে পরিবর্তনটা হচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে পিএইচ গ্রেডিয়েন্ট। আর এই যে চার্জের যে পার্থক্যটা তৈরি হচ্ছে, এটাকে বলছি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে প্রোটন পাম্পের মাধ্যমে দুই ধরনের পার্থক্য বা গ্রেডিয়েন্ট তৈরি হয় কোষের ভেতর এবং বাইরে। কোষের ভেতরে তৈরি হয়, ভেতর এবং বাইরের মধ্যে একটা তৈরি হয় চার্জের পার্থক্য, যেটাকে আমরা বলছি ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে পিএইচ এর পার্থক্য হয়, যেটাকে বলছি পিএইচ গ্রেডিয়েন্ট। কেমন? তাহলে ওই ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টটাই আসলে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টও বলা যায়। আচ্ছা, তাহলে পিএইচ গ্রেডিয়েন্ট এবং পটেনশিয়াল গ্রেডিয়েন্ট এই দুটো তৈরি হচ্ছে। সহজ কথা, চার্জের পার্থক্য তৈরি হচ্ছে বা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, আরেকটা হচ্ছে পিএইচ এর পার্থক্য তৈরি হচ্ছে বা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে প্রোটন কোষের ভেতর থেকে বাইরে চলে আসলো, এখানে প্রোটনটা অনেক বেড়ে গেল না? বেড়ে গেল। ওই যে পিএইচ গ্রেডিয়েন্ট এবং পটেনশিয়াল গ্রেডিয়েন্ট কোষের বাইরে বেড়ে গেল। এই যে বেড়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। এই বেড়ে যাওয়াকেই বলা হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। সে কি করবে? ফোর্স করবে। কি ফোর্স করবে? এই ট্রান্সপোর্টারকে ফোর্স করবে, এটাকে সক্রিয় করবে। সক্রিয় করে কি করবে? প্রোটনটাকে আবার ভেতরে নিবে। এই প্রোটনটাকে যে ভেতরে নিচ্ছে, সাথে অ্যানায়নটাকেও নিয়ে যাবে। যেহেতু প্রোটন এবং অ্যানায়ন একসাথে এখন আবার ভেতরে ঢুকবে, এজন্য এটাকে বলা হয় সহবাহক, একসাথে নিচ্ছে, এজন্য বলা হচ্ছে কো ট্রান্সপোর্টার। এটাকে বলা হচ্ছে কো ট্রান্সপোর্টার।
তাহলে এটাকে আমরা বলছি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার, এই বাহকটাকে বলতেছি। তাহলে এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের প্রোটন অ্যানায়ন সহ পরিবহন তত্ত্ব, একসাথে পরিবহন হচ্ছে। ঠিক আছে, কেন হচ্ছে? আসল ঘটনা হলো প্রোটন পাম্পের মাধ্যমে প্রোটনটা কোষের ভেতর থেকে বাইরে আসছে, এই জন্যই একটা পিএইচ গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে কোষের ভেতর এবং বাইরে, একটা তোমার পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, চার্জের একটা পার্থক্য তৈরি হচ্ছে, যেটা আমাদের প্রোটন অ্যানায়ন ট্রান্সপোর্টার এটাকে কি করতেছে? অ্যাক্টিভেট করে দিচ্ছে। অ্যাক্টিভেট করলে কি হবে? প্রোটন এবং অ্যানায়ন একসাথে ঢুকবে। এই যে প্রোটন বাইরে আসার কারণে এখানে প্রোটনের সংখ্যা বেড়ে গেল, পিএইচ গ্রেডিয়েন্ট এবং পটেনশিয়াল গ্রেডিয়েন্ট এখানে বেড়ে গেল, এই অবস্থাকে বলছি আমরা প্রোটন মোটিভ ফোর্স। এই বিষয়গুলো একটু বুঝতে হবে। আচ্ছা দেখো, প্রোটন অ্যানয়ন সহ পরিবহন তত্ত্ব, এই যে একটু আগে আমরা যেটা দেখলাম, এটার দেখো একটা নাম আছে, এটার আলাদা আর একটা নাম আছে। নামটা হচ্ছে তড়িৎ রাসায়নিক বিভব বৈষম্য। তড়িৎ রাসায়নিক বিভব বৈষম্য, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি, ইংরেজি নামটাও একটু মনে রাখবা, ইলেকট্রো মানে তড়িৎ, কেমিক্যাল বিভব বৈষম্য মানে হচ্ছে গ্রেডিয়েন্ট। এই যে একটু আগে যেটা আলোচনা করলাম, গ্রেডিয়েন্ট, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, একটু আগে আমরা যেটা দেখালাম যে ওই যে পিএইচ গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, আরেকটা হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, একসাথে আমরা বলতেছি ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, যেটার বাংলা হচ্ছে তড়িৎ রাসায়নিক বিভব বৈষম্য। এজন্য প্রোটন অ্যানায়ন সহ পরিবহন তত্ত্ব, এটার আরেক নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক বিভব বৈষম্যতা মতবাদ। এই নামটা শুধু জানার জন্য, এবং নামটা কেন এমন হলো এটা আমি বুঝাই দিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা চলে যাই এরপরে। আচ্ছা এখানে দেখো যে লবণ শোষণের কিছু প্রভাবক আছে। আচ্ছা এটা লবণটা আমরা মূর্ধন্য দিয়ে লিখব। আচ্ছা লবণ পরিশোষণের কিছু প্রভাবক আছে। আচ্ছা এটার মধ্যে ক্যালসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে। আবার তোমরা এটা নিশ্চয়ই পড়ছো, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুটোই আবার পটাশিয়ামের শোষণকে বাধাগ্রস্ত করে। তাহলে এই ইনফরমেশন আলাদা করে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা বাহক অণুর বন্ধনী, আচ্ছা এখানে হচ্ছে যে কি ধরনের কেমিক্যাল বন্ড থাকে, এটা লবণ পরিশোষণকে কি করে? প্রভাবিত করে। ঠিক আছে, তাহলে বাহক অণুর বন্ধনী, আয়নের যে বাহক থাকে, যে বাহকের মাধ্যমে পরিশোষণটা হয়, সেখানে কি ধরনের কেমিক্যাল বন্ড থাকে এটার উপরে লবণ শোষণ নির্ভর করে। শুধু এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। আচ্ছা তাহলে নিচের কোন তথ্যটি সত্য নয় মানে মিথ্যা? দেখো 57টি মৌল, মাটি থেকে শোষণকৃত পুষ্টি উপাদান সংখ্যা, তাহলে আমরা এটা জানি, এটা 17টা না, মাটি থেকে হচ্ছে -3 মানে হচ্ছে 14। আচ্ছা প্রোটন অ্যানায়ন সহ পরিবহন তত্ত্ব মতে লবণ পরিশোষণে প্রোটন মোটিভ ফোর্স এটার ভূমিকা আছে, এটা কিন্তু সঠিক। ক্যালসিয়াম আয়ন ম্যাগনেসিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে, এটাও ঠিক, একটু আগেই দেখলাম। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে, ভুল উত্তরটা হচ্ছে বি। আসো সক্রিয় প্রোটন চলাচল মতবাদ। আচ্ছা এখানে দেখো, এখানে একটা ইনফরমেশন মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে দিনের বেলা, বিজ্ঞানী লেভিট এটা বলছিলেন, এই ইনফরমেশনটা শুধু মনে রাখতে হবে। দিনের বেলা কোষের ভেতরে একটা অ্যাসিড তৈরি হয়, এভাবে আসতে পারে যে দিনের বেলা কোষের ভেতরে কোন অ্যাসিডটি তৈরি হয়, এই অ্যাসিডটির নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড। কেমন? এই অ্যাসিডটার নাম হচ্ছে হ্যাঁ ম্যালিক অ্যাসিড, সংক্ষেপে আমরা মনে রাখবো মা। তাহলে দিনের বেলা আমাদের ক্লোরোপ্লাস্ট, মানে ক্লোরোপ্লাস্ট থেকে আসে, এটা সাইটোপ্লাজমে এটা নিঃসৃত হয়, মানে দিনের বেলা তৈরি হয়, সহজ কথা আর কি। তাহলে দিনের বেলা আমাদের এই যে এই অংশগুলো কোথায় থাকে আসলে? এটা থাকে হচ্ছে রক্ষীকোষ। রক্ষীকোষের ভেতরে এই ম্যালিক অ্যাসিডটা পাওয়া যায় বা তৈরি হয়, তুমি এভাবে মনে রাখতে পারো, যেটার সোর্স হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট থেকে ম্যালিক অ্যাসিডটা সাইটোপ্লাজমে চলে আসে, তার মানে তৈরি হচ্ছে, এভাবে মনে রাখবা। তাহলে দিনের বেলায় ম্যালিক অ্যাসিড তৈরি হয়,
এটাকে বলছে, বিজ্ঞানীর নাম হচ্ছে লেভিট। এতটুকু মনে রাখবো। আচ্ছা, এখন আসো যে পত্ররন্ধ্র তো দিনের বেলা খোলা থাকে, কিছু ব্যতিক্রম আছে। কিছু ক্যাম উদ্ভিদ ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম করে, যে উদ্ভিদগুলা, যেমন আনারস, হ্যাঁ, এই উদ্ভিদে পত্ররন্ধ্র রাতের বেলা খোলা থাকে। ঠিক আছে, এটা মনে রাখবো। আচ্ছা, প্রস্বেদনের প্রকারভেদ। আচ্ছা, এখানে শুধু এক্সট্রা ইনফরমেশনটা হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন 10 থেকে 15 ভাগ সময় হয়। ঠিক আছে, তাহলে কিউটিকুলার প্রস্বেদনটা 10 থেকে 15 ভাগ সময় এই ধরনের প্রস্বেদন হয়। কিউটিকল তোমরা জানো, কাণ্ড বা পাতায় যে আবরণটা থাকে এটাকে বলা হয় কিউটিকল, কিউটিকলের আবরণ। এই ত্বকের মাধ্যমে যে প্রস্বেদনটা হয় এটাকেই আমরা বলছি কিউটিকুলার প্রস্বেদন। ওকে, গেল। আচ্ছা, এবার আসো, এখানে দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। দেখো যে অদ্ভুত একটা ব্যাপার, একটা মরুভূমি যেখানে আসলে পানির পরিমাণ কত কম, ওই রকম একটা মানে খারাপ একটা পরিবেশে একটা খেজুর গাছ প্রতিদিন, আনবিলিভেবল, দেখো খেয়াল করে, 300 থেকে 400 লিটার পানি শোষণ করে। এবং তোমরা জানো যে প্রস্বেদনের 99% প্রস্বেদন আকারে বের হয়ে যায়। তাহলে এই 300 থেকে 400 লিটারের 99% মানে অলমোস্ট 300 থেকে 400 লিটারই বলা যায়। তাহলে 300 থেকে 400 লিটার প্রস্বেদন আকারে বের হয়ে যাচ্ছে, আনবিলিভেবল। মানে এই বিশাল পরিমাণ পানি যে প্রস্বেদন আকারে বের করে দিল, এটা কিসে সাহায্য করে? এটা সাহায্য করে তাপমাত্রাটা, এই যে মরুভূমি যে মানে অত্যন্ত উত্তপ্ত একটা জায়গা, এখানে খেজুর গাছটা এখানকার টেম্পারেচারটা মেইনটেইন করার চেষ্টা করে, এই বিশাল পরিমাণ পানি ছিটায়। ঠিক আছে, প্রস্বেদন আকারে, লাইকে এসি, এটাকে আমরা বলতে পারি ন্যাচারাল এসি। এবং আমাদের যে এসিগুলো কাজ করে, সবচেয়ে বড় এসি মনে করো 5 টন 10 টনের এসি, তাদেরও কিন্তু এত ক্ষমতা নাই, এত বেশি পরিমাণ পানি সে কিন্তু এভাবে ছড়াতে পারে না। একটা খেজুর গাছ প্রতিদিন যে পরিমাণ পানি সে এরকম এসির মতো মানে পরিবেশে ছড়ায় দেয়, অদ্ভুত একটা ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এবার আসো ভুট্টা গাছ। ভুট্টা গাছ কি করে? প্রতি মৌসুমে 200 থেকে 300 লিটার। দেখো পাশাপাশি আছে তো, অপশনটা একটু খেয়াল করে উত্তর করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো প্রস্বেদনের প্রকারভেদের মধ্যে পত্ররন্ধ্রীয় কত পার্সেন্ট হয়? 90 থেকে 95%। এটা আলাদাভাবে একটু মনে রাখবো আমরা। আচ্ছা, লেন্টিকুলার। আচ্ছা, লেন্টিকুলার বিষয়টা কি? সেটা হচ্ছে যে যে গাছগুলা মোটা হয়, ঠিক আছে, কেমন, যে গাছগুলা মোটা হয় এগুলো হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি বলি আমরা, মোটা হওয়া, গাছের মোটা হওয়া। আমি একটু লিখে দিই, মানে এটা ইউজুয়ালি দ্বিবীজপত্রী উদ্ভিদেই হয়। হ্যাঁ, তাহলে আমি যদি সহজ করে একটু মনে রাখার চেষ্টা করি, গাছের মোটা হওয়া, ঠিক আছে, তার মানে হচ্ছে এটাকে আমরা বোটানির ভাষায় বলবো পার্শ্ব বৃদ্ধি। তাহলে প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে, এটা দুভাবে তোমরা পাবা বাংলা ইংরেজি নাম। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি, অথবা এটার বাংলা নাম হচ্ছে সেকেন্ডারি মানে গৌণ গৌণ বৃদ্ধি। ঠিক আছে, আরেক নাম হচ্ছে গৌণ বৃদ্ধি। তাহলে এগুলো কোথায় হয়? এগুলো সাধারণত হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। হ্যাঁ, কাণ্ডে হয়, মূলেও হতে পারে। তাহলে মূলত মোটা হয়, তাই না? তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদে এই ধরনের প্রক্রিয়া হয়। এখন যেটা হয় কি, যখন মোটা হতে থাকে আমাদের কি হয়, মোটার শরীরে ফাটা দাগ থাকে, তাই না? তেমনি উদ্ভিদে যখন অনেক বেশি দ্রুত মোটা হতে থাকে তখন চামড়াটা, উদ্ভিদের যে আবরণটা থাকে, কাণ্ডের আবরণ, সেখানে ফেটে যায়, জায়গায় জায়গায় ফেটে যায়। এই ফেটে যাওয়া অংশকে বলা হচ্ছে লেন্টিসেল। এই ফেটে যাওয়া অংশকে বলা হচ্ছে লেন্টিসেল। তাহলে লেন্টিসেল কেন হয়? লেন্টিসেল হয় হচ্ছে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে। উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে হচ্ছে লেন্টিসেল তৈরি হয়। ওকে, আচ্ছা এবার আসো পাতা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীতে তার গঠনটা কেমন থাকে আমরা যদি একটু দেখি। সেটা হচ্ছে এরকম করে, যদি আমি একটু চিন্তা করি, এটা হচ্ছে দ্বিবীজপত্রীর পাতা। তাহলে
এরকম জালের মতো, হ্যাঁ এরকম জালের মতো থাকে, ঠিক আছে, এরকম জালের মতো ছড়ানো থাকে এরকম। এটা হচ্ছে দ্বিবীজপত্রী। তাহলে আমরা যদি একটু বলি, এটা হচ্ছে দ্বিবীজপত্রী। তাহলে দ্বিবীজপত্রীর পাতা, তার এই যে জাইলেম ফ্লোয়েম, মানে যেটাকে আমরা বলি ভাস্কুলার বান্ডল, এটা হচ্ছে জালের মতো ছড়ানো থাকে। তাহলে জালের মতো থাকলে যেটা হবে সেটা হচ্ছে সেখানে পত্ররন্ধ্রটা বিক্ষিপ্ত থাকবে। দেখো পত্ররন্ধ্রগুলা, এই যে পত্ররন্ধ্রগুলা এখানে 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 এভাবে থাকবে। তার মানে কি হবে, বিক্ষিপ্ত আকারে থাকবে। এগুলো পত্ররন্ধ্র, কেমন, এগুলো হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে বিক্ষিপ্ত আকারে থাকবে। কিন্তু একবীজপত্রীর পাতার গঠনটা কেমন? একবীজপত্রী, আমরা যদি একটা ধান গাছের পাতার অংশ দেখাই, একবীজপত্রীতে এই ভাস্কুলার বান্ডলগুলো এভাবে থাকে, সমান্তরালে থাকে। তাহলে কি হবে, সেখানে পত্ররন্ধ্রগুলো কেমন থাকবে? সেখানে পত্ররন্ধ্রগুলো এই যে এভাবে থাকবে, দেখো এই এভাবে। যেহেতু ভাস্কুলার বান্ডল বা শিরা এটা এভাবে থাকে, তাহলে পত্ররন্ধ্রগুলো এভাবে থাকবে। তার মানে কি থাকবে, সমান্তরালে সারিবদ্ধ থাকবে, ঠিক আছে, সমান্তরালে থাকবে। তাহলে এটা হচ্ছে দ্বিবীজপত্রী আর এটা হচ্ছে একবীজপত্রী, একবীজপত্রী পাতা। তাহলে আমরা বুঝতে পারছি যে একবীজপত্রী পাতা শিরাবিন্যাস সমান্তরাল, এজন্য এদের এই তোমার পত্ররন্ধ্র, তাদের বিন্যাসও সমান্তরাল। দ্বিবীজপত্রীর পাতাটা জালিকাকার, শিরাবিন্যাস, এজন্য এদের পত্ররন্ধ্রের বিন্যাসটা হচ্ছে বিক্ষিপ্ত। তাহলে এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা জিনিস বলা আছে, সেটার নাম হচ্ছে পত্ররন্ধ্রীয় ঘড়ি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, এটা আমরা হাসান স্যারের বইতে দেখেছি যে পত্ররন্ধ্রটা সকালে খুলে, হ্যাঁ মোটামুটি ধরো 10টা 11টা 2টা 3টার দিকে এটা পত্ররন্ধ্রটা সম্পূর্ণ খুলে যায়, খুব ভালো কাজ করে। এরপরে কি হয় বিকালের দিকে, হ্যাঁ সেটা ধরো যে 3টা 4টার দিকে এটা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে, সন্ধ্যার দিকে মোটামুটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাহলে এটা অনেকটা প্রতিদিন একই নিয়মে এভাবে পত্ররন্ধ্র খুলে বন্ধ হয়, সকালে খুলে সন্ধ্যায় বন্ধ হয়, সকালে খুলে আবার সন্ধ্যায় বন্ধ হয়, লাইক এ ক্লক, একটা ঘড়ির মতো। তাহলে পত্ররন্ধ্রের এই ব্যাপারটাকে আমরা বলতেছি পত্ররন্ধ্রীয় ঘড়ি। তাহলে এই বিষয়টাকেই বলা হচ্ছে পত্ররন্ধ্রীয় ঘড়ি, মানে এটার আইডিয়া থাকা, আর কিছুই না, সহজ জিনিস। আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হচ্ছে এই যে পটাশিয়াম আয়ন শোষণ করে। তোমরা এটা জানো, আধুনিক মতবাদ হাসান স্যারের বইতে আছে, আধুনিক মতবাদ অনুযায়ী যে যখন আমাদের এই রক্ষীকোষের ভেতরে পটাশিয়াম ঢুকবে তখন পত্ররন্ধ্র খুলে যায়। তো রক্ষীকোষের ভেতরে পটাশিয়াম কেন ঢুকবে? ঢুকতে একটা শক্তি লাগবে না, সক্রিয় প্রক্রিয়া, শক্তি লাগবে। তাহলে তোমরা জানো শক্তি লাগলে সক্রিয় প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ায় যে বিষয়টা কাজে লাগে সেটার নাম হচ্ছে এটিপি। তাহলে এখানে এটিপি খরচ করতে হবে, ঠিক আছে, এই কথাটাই। আচ্ছা গেল, এবার আসো, আচ্ছা এবার আসো প্রসাধন হ্রাসের জন্য কিছু অভিযোজন হয়। আচ্ছা তোমরা যেটা করবা যে কি কি অভিযোজন হয় এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আর ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ, এখানে 2টা জায়গায় শুধু উদাহরণ আছে, যেমন পত্রঝরা উদ্ভিদ। তোমরা জানো যে আমাদের শালবন বিহার, মানে শালবন যেটা আর কি, হ্যাঁ এই যে গাজীপুরে যে শালবন আছে তাদের পাতা কিন্তু ঝরে যায় শীতকালে। তাহলে এই ঘটনাকে বলা হচ্ছে পত্রঝরা, পত্রঝরা উদ্ভিদ। তাহলে দেখো শাল, সেগুন, মেহগনি, করই, এই গাছগুলো কিন্তু এখানে গাজীপুরের বনে পাওয়া যায়। তাহলে এই ঘটনা হচ্ছে যে কেন পত্র ঝরে যায়, শীতকালে যেহেতু পরিবেশে কি হয়, তাপমাত্রা কমে যাচ্ছে, পরিবেশটা শুষ্ক, তারা কি করবে, পানিটাকে বেশি যেন খরচ না করতে হয় সেজন্য তার পাতাটাকে ঝরাই ফেলে, ঠিক আছে, যাতে বেশি বেশি প্রসাধন না হয়। তাহলে এই ঘটনাকেই বলা হচ্ছে পত্র ঝরা উদ্ভিদ, মানে যাদের ঘটে। আর ওই বন হচ্ছে পত্র ঝরা বন, ঠিক আছে। আচ্ছা এই পত্র ঝরা, এটার কিন্তু বাংলায় আর আরেকটা নাম আছে, হ্যাঁ এটা একটু মনে রাখবা। পাতাকে আমরা আরেকটা বাংলায় বলা হয় পর্ণ, হ্যাঁ পর্ণ মানে পাতা, ঝরা তাহলে মোচন, সেখান থেকে আসছে পর্ণমোচী, পর্ণমোচী। তাহলে পত্র ঝরা উদ্ভিদ মানে পর্ণমোচী উদ্ভিদ। এটা কিন্তু তোমরা আবার পরিবেশ বিস্তার সংরক্ষণ ওই অধ্যায়ে গিয়ে এই শব্দটা পাবা।
তাহলে পর্ণমোচী উদ্ভিদ মানে যে উদ্ভিদগুলো শীতকালে পাতা ঝরে যায়। কেন ঝরে যায়? প্রস্বেদন যেন কম হয়। ঠিক আছে। আচ্ছা, এবার আসো কিছু উদ্ভিদ পাতাটা কাঁটায় পরিণত হয়। হ্যাঁ, তাহলে সেই রকম উদ্ভিদকে আমরা বলতেছি কাঁটা বা শল্কপত্রে রূপান্তর। শল্কপত্র কাঁটার মতো দেখতে। হ্যাঁ, শল্কপত্র আমরা অধ্যায়ে দেখছি, সাইকাস পড়ার সময় দেখছি, সাইকাসে ছোট ছোট কাঁটার মতো যে অংশ, পাতার মতো, হ্যাঁ কাঁটার মতো এরকম এরকম দেখতে হলে এটাকে বলা হয় শল্কপত্র। আচ্ছা, তাহলে এই শল্কপত্র পাওয়া যায় হচ্ছে ফণিমনসা এবং ক্যাকটাস বা কাঁটা, সহজ কথা কাঁটা। ঠিক আছে, তাহলে ফণিমনসা বা ক্যাকটাসে এই ধরনের পরিবর্তন হয়, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বাকিগুলো শুধু উদাহরণটা মনে রাখবা, আর কিচ্ছু না। মোমের আবরণ হতে পারে, ডুবন্ত পত্ররন্ধ্র হতে পারে। এই ডুবন্ত পত্ররন্ধ্র কোথায় পাওয়া যায়? মরু উদ্ভিদে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, মরু উদ্ভিদে পাওয়া যায়, আমি এটাকে আলাদা করে মার্ক করে দিব। আচ্ছা, তারপরে কিউটিকল থাকলে, মোম রেজিন, এগুলো যেহেতু একটা লেয়ার হিসেবে থাকে, তাহলে সেভাবে পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদনটা কম হবে। ঠিক আছে, আর পাতাগুলো যখন একসাথে লেগে থাকবে তখন বেশি প্রস্বেদন হতে পারে না। কেমন ঘন সন্নিবিষ্ট পাতা, এই বিষয়গুলোই বলছে। আচ্ছা, অসমোটিক চাপ। আচ্ছা, এখানে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে অসমোটিক চাপের আরেকটা নাম আছে। এটা যেহেতু হাসান স্যারের বইতে নাই, এজন্য আমি এখানে বলে দিচ্ছি। অসমোটিক চাপের আরেক নাম হচ্ছে অসমোটিক বিভব। হ্যাঁ, চাপকে এখানে বিভব হিসাবে বলা হচ্ছে। এটা কিন্তু ফিজিক্সের বিভব না, ওই বিষয়টা এখানে মাথায় আইনো না। ঠিক আছে। আচ্ছা, অসমোটিক বিভবকে একটা সমীকরণে প্রকাশ করা যায়। সেই সমীকরণ হচ্ছে অসমোটিক বিভবের সংকেতটা হচ্ছে পাই। পাই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটাও আসতে পারে। আচ্ছা, এই ফর্মুলা কিন্তু কখনোই আসবে না। ঠিক আছে, নেভার। এটাতে দিবে না স্যারেরা, এরকম ক্লামজি কোশ্চিন করবে না। শুধু এটা আমাদের জানতে হবে যে পাই, পাই মানে হচ্ছে অসমোটিক বিভব বা অসমোটিক চাপ। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে তোমাদের মনে, যে এখানে আবার মাইনাস কেন? এই যে এই এই সূত্রে মাইনাস কেন? আচ্ছা, এটা কখনোই ভর্তি পরীক্ষায় আসবে না, তোমাদের সেলফ ইন্টারেস্টের জন্য আমি একটু বলতেছি। সেটা হচ্ছে ধরো ধরো এই জায়গায় শুধু পানি, শুধু পানি। তাহলে মনে রাখবা, যদি কোনো একটা জায়গায় শুধু পানি থাকে, 100% ওয়াটার, কোনো দ্রব নাই। ঠিক আছে, আমি একটু লিখে ফেলবো, কোনো দ্রব নাই। দেখো, একটা জায়গায় 100% পানি আছে, সেখানে কোনো দ্রব নাই, এই অবস্থাটাকেই বলা হচ্ছে সর্বোচ্চ অসমোটিক চাপ। ঠিক আছে, এই অবস্থাটায় অসমোটিক প্রেসার, আমি যদি সংক্ষেপে লিখি অসমোটিক প্রেসার, সেটা হবে হাইস্ট। হাইস্ট অসমোটিক প্রেসার হবে সর্বোচ্চ, মানে এখানে আর পানি তো আর আসার কিছু নাই, এখানে তো পানি, সবই পানি। ঠিক আছে, তাহলে মানে এই মতবাদে এভাবেই বলা আছে আর কি। তাহলে অসমোটিক প্রেসারটা হবে সর্বোচ্চ। আচ্ছা, এখন বিজ্ঞানীরা এই সর্বোচ্চ অসমোটিক প্রেসার, এটা তো একটা প্রেসার, এখন এটাকে ওনারা বলছেন, এটাকে আমরা ধরে নিচ্ছি শূন্য। সর্বোচ্চ প্রেসারটাকে ওনারা শূন্য ধরছেন। এটার সাপেক্ষে অন্যান্য দ্রবণের অসমোটিক প্রেসারটা তারা ক্যালকুলেট করছেন। ওনারা এটাকে শূন্য ধরে নিচ্ছেন, এজন্য শূন্য। এটা এমন না যে এটা আসলেই শূন্য, এটাকে সর্বোচ্চ প্রেসারকে ওনারা শূন্য ধরছেন। এটার সাপেক্ষে অন্যান্য দ্রবণের অসমোটিক প্রেসার তারা নির্ণয় করছেন, ধরে নিচ্ছেন। ঠিক আছে, তাহলে এই অসমোটিক প্রেসার যেখানে শুধু পানি, কোনো দ্রব নাই, সেখানে অসমোটিক প্রেসারটা হচ্ছে হাইস্ট। কত সেটা? 0, 0, 0। সেখানে অসমোটিক প্রেসারটা হচ্ছে হাইস্ট 0, এটা ধরে নিচ্ছেন ওনারা। আচ্ছা, এখন আসো, ধরো এই পাশে একটা ঘটনা ঘটতেছে, এখানে পানি প্লাস দ্রব, এখানে পানি প্লাস দ্রব আছে। ঠিক আছে, কিছু দ্রব আছে। আচ্ছা, এখন বলো তো, এখানে শুধু পানি আছে আর এখানে পানি প্লাস দ্রব আছে, তাহলে কি হবে? যেটা হবে, পানিটা এখান থেকে এখানে যাবে, কারণ এখানে ঘনত্ব কম আর এখানে ঘনত্ব বেশি, দ্রব যেহেতু আছে এখানে ঘনত্ব বেশি।
আচ্ছা এখন বলো, পানি এখান থেকে এখানে যাচ্ছে মানে অসমোসিস হবে, তাই না? অসমোসিস, পানির ব্যাপনটাকে আমরা বলি অসমোসিস। তাহলে পানি এখান থেকে এখানে যাবে ডেফিনেটলি, কারণ এখানে পানির সাথে দ্রব আছে, মানে এখানে একটু ঘনত্ব বেশি। আর এখানে শুধু পানি, তাহলে শুধু পানির ঘনত্ব তো কম, আর পানির সাথে দ্রব মেশানো থাকলে সেখানে ঘনত্ব বেশি। সিম্পল একটা বিষয়। দুধে যখন পানি থাকবে, তাই না, তাহলে কি হবে? দুধের একটা মানে ঘনত্বের কথা যদি আমরা চিন্তা করি, দুধের সাথে একটু পানি মেশানো আছে, আরেকটা হচ্ছে শুধু পানি। কোথায় ঘনত্ব বেশি? দুধের সাথে পানি যে মেশানো, এই এখানে ঘনত্বটা বেশি, আর শুধু পানির ঘনত্বটা কম। এই বিষয়টা এভাবে আমরা একটু চিন্তা করব। আচ্ছা এখন দেখো কি হবে, পানি যেখানে শুধু পানি, সেখান থেকে পানিটা যাবে যেখানে পানি এবং দ্রব আছে, মানে ওই যে দুধের পানি, ঠিক আছে, দুধে পানি মেশানো, ওরকম একটা বিষয়। আচ্ছা এখন অসমোসিস কিন্তু এদিকে হচ্ছে। আচ্ছা এখন আসো, এই যে দুধের সাথে পানি মেশানো আছে, তাই না, এই জায়গায়, আর এখানে শুধু পানি আছে, পানিটা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে কিন্তু পানি কখনোই আসবে না। আচ্ছা এখানে কেন পানি আসবে? এখানে কেন পানি আসবে? এই জায়গায় কেন পানি আসবে? তার মানে হচ্ছে আসলে এই দুইটার সাপেক্ষে এখানে পানির ঘাটতি আছে। বুঝছো, এখানে কি আছে? পানির ঘাটতি আছে, এখানে পানি কম আছে। আর এখানে পানি তো 100%, পার্সেন্টেজ অফ ওয়াটার, এটা চিন্তা করবা। নট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার বাট দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে 100% ওয়াটার, আর এখানে লেস দেন 100%, অ্যাটলিস্ট লেস দেন 100% তো বলা যায়, তাই না? তাহলে এখানে পানির পার্সেন্টেজ কম আছে, এখানে পানির পার্সেন্টেজ বেশি আছে। তাহলে এখানে আমরা বলতে পারি, এখানে আমরা একটা জটিল জিনিস শিখছি আর কি। হ্যাঁ, এখানে পানি পার্সেন্টেজ কম মানে পানির ঘাটতি, পানির ঘাটতি আছে, তার মানে এখানে পানির ঘাটতি আছে। কেমন? আচ্ছা এখন আসো, এই যে দেখো পানির ঘাটতি আছে তার মানে লেস দেন 100% ওয়াটার, এখানে কিন্তু পানি 100% নাই, পানির ঘাটতি আছে। ঠিক আছে, তাহলে যখন 100% ওয়াটার, 100% ওয়াটার, তখন আমরা অসমোটিক প্রেশারটাকে বলতেছি জিরো। তাহলে এটার সাপেক্ষে যখন পানি লেস দেন 100%, পানি কম আছে, পানির ঘাটতি আছে এমন একটা জায়গায়, সেখানে অসমোটিক প্রেশারটা অবশ্যই অবশ্যই আরো কম, শূন্যের চেয়ে কম। ঠিক আছে, 100% ওয়াটারের যে অসমোটিক প্রেশার, সেটাকেই হাইস্ট চিন্তা করা হয়। আর যদি 100%-এর কম থাকে কোনো জায়গায়, তখন সেটা শূন্যের চেয়ে কম হবে। এখন বলো, শূন্যের চেয়ে কম সেটা নেগেটিভ, মাইনাস। শূন্যের চেয়ে বেশি হলে তো পজিটিভ হয়, আর সর্বোচ্চটাই আমি ধরছি শূন্য। তাহলে যেখানে পানি পার্সেন্টেজ 100-এর কম আছে, 90% আছে, তাহলে সেখানে অসমোটিক প্রেশার অবশ্যই হাইস্ট হবে না, 100 হবে না, 100 সরি মানে 0 হবে না। হাইস্ট অসমোটিক প্রেশার তো 0, তার চেয়ে কম হবে। এই কমটা অবশ্যই নেগেটিভ, এজন্য এই সমীকরণে মাইনাস আছে। আসলে এটা বুঝলাম নাই, আমি তোমাদের সেলফ ইন্টারেস্টের জন্য বলে দিলাম বিষয়টা। ঠিক আছে, একটু ধারণা পাইছো নিশ্চয়ই। আচ্ছা ওকে, আচ্ছা এবার আসো ব্যাপন কি বিষয়গুলোর উপর নির্ভর করে সেটা আমরা একটু জেনে নিই। দেখো, ব্যাপন পদার্থের আপেক্ষিক ঘনত্ব, তাপমাত্রা বা উষ্ণতা, ঘনত্ব, দুইটা দুইটা দ্রবণের ঘনত্বের পার্থক্য, এই পার্থক্যকেই বলে নতিমাত্রা। ঠিক আছে, নতিমাত্রা মানে কি? নতিমাত্রা মানে হচ্ছে পার্থক্য, সহজভাবে যদি তুমি মনে রাখতে চাও, এবং মাধ্যমের ঘনত্ব, যে মাধ্যমে ব্যাপন হচ্ছে তার ঘনত্ব, এই বিষয়গুলোর উপর নির্ভর করে। এটা একটু মুখস্থ রাখতে হবে আমাদের। আচ্ছা আমরা এরপরে চলে যাই মূলজ চাপ। আচ্ছা এখন দেখো, মূলের একটা কোষ কি করে? প্রথমে পানি শোষণ করে, সেখান থেকে এটা ধীরে ধীরে কি হয়, কর্টেক্স হয়ে ওই যে জাইলেম ফ্লোয়েমে যায়, মানে মেইনলি জাইলেম আর কি। জাইলেমে কি হয়? জাইলেমে জল পরিবহন হয়, মূল থেকে একদম পাতা পর্যন্ত জাইলেমটা পানিটাকে নিয়ে আসে। তাহলে মূলের একটা কোষে প্রথমে পানিটা আসে, মাটি থেকে মূলের একটা কোষে আসে। তো মূলের কোষে যখন পানিটা আসে, কোষটা কি হয়? ফুলে যায় না, স্ফীত হবে।
এই চাপ, তখন কোষের মধ্যে একটা চাপ তৈরি হবে, এই চাপটাকেই বলা হচ্ছে মূলজ চাপ। ঠিক আছে, তাহলে পূর্ণ স্ফীত অবস্থায় মূলের কোষ, ওই যে মূলের কোষ আসলো, মানে কোষ তো একটা লেয়ারে থাকে, এই পুরো লেয়ারটাকে আমরা বলি কর্টেক্স। হ্যাঁ, তাহলে কর্টেক্সের কোষে যে চাপ তৈরি হয় এটাকে আমরা বলছি মূলজ চাপ। ওকে, তাহলে মূলের কোষ এরপরেই পুরো অংশ জুড়েই আসলে কর্টেক্সটা থাকে, অনেক লেয়ারে কোষ থাকে প্যারেনকাইমা জাতীয়। তাহলে কর্টেক্সের কোষগুলোতে পানি ঢুকে, তাহলে এই যে কোষগুলোতে পানি ঢোকার ফলে কোষগুলো স্ফীত হয়, কোষগুলোতে একটা চাপ তৈরি হয়, এই চাপটাকে বলা হয় মূলজ চাপ। ঠিক আছে, এটা কেন হয়? পানি পরিশোষণের জন্য হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসো, এই ঘটনাকে বলছে বিজ্ঞানীর নাম হচ্ছে স্টকিং। ঠিক আছে, বিজ্ঞানী স্টকিং। তো উনি যেটা বলছে সেটা হচ্ছে যে মূলের বিপাক হয়, মানে বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়া হয়, প্রক্রিয়া হয়ে জাইলেম বাহিকায় একটা চাপ তৈরি হয়। ঠিক আছে, উনি এই জাইলেম বাহিকার চাপকে বলছে মূলজ চাপ। আচ্ছা, ওইটা বিষয় না কে কোন চাপটাকে বলছে, আসলে প্রক্রিয়াটা বুঝতে হবে। প্রক্রিয়াটা হচ্ছে অন্ত অন্তঃবিস্রবণ, মানে মাটি থেকে মূলের একটা কোষে পানি ঢুকবে, সেই কোষ থেকে এই যে কোষ স্তর যেটা আছে প্যারেনকাইমা জাতীয়, সেটাকে আমরা বলতেছি কর্টেক্স, সেগুলোতে কি হবে? পানি ঢুকবে। আলটিমেটলি পানিটা কোথায় যাবে? জাইলেমে। তাহলে এই যে পানি ঢুকতেছে, জাইলেমে আসতেছে, তাহলে জাইলেমেও কিন্তু একটা চাপ তৈরি হবে। ঠিক আছে, জাইলেমের মধ্যে পানি ঢুকতেছে না, জাইলেম বাহিকা, এখানেও কি হবে? একটা চাপ তৈরি হবে। তাহলে এই ঘটনাকে আমরা বলতেছি মূলজ চাপ। তো তুমি জাইলেম বাহিকার চাপটাকে বলো বা মূলের কোষ অথবা কর্টেক্সের কোষগুলোর কথা বলো, সহজ কথা হচ্ছে অভিস্রবণ বা পানি পরিশোষণের কারণে এই চাপটা তৈরি হয়। এই চাপটাই হচ্ছে আসলে মূলজ চাপ। ওকে, তাহলে বিজ্ঞানীর নামটা শুধু মনে রাখবো, বিজ্ঞানীর নাম হচ্ছে স্টকিং। মূলজ চাপ সম্পর্কে ধারণা দেন, এভাবে আসতে পারে ভর্তি পরীক্ষায় প্রশ্ন। আচ্ছা, ইমবাইবিশন, দেখো ইমবাইবিশনের কিন্তু বাংলা একটা সুন্দর নাম আছে, নাম হচ্ছে আত্মভূতি। খুবই কঠিন একটা নাম, মনে রাখতে পারো। আচ্ছা, আমরা যেটা জানি সেটা হচ্ছে, আমরা হাসান স্যার পড়ানোর সময় তোমাদেরকে বলছি, যেমন হচ্ছে একটা পেপারে যদি তুমি একটু পানি ঢালো, পেপারটা স্টার্চ, তো পানিটা শুষে নেয়, এই পানি শুষে নেওয়ার এই প্রক্রিয়াটাই ইমবাইবিশন। মানে প্র্যাকটিক্যালি তুমি যদি একটা ইমবাইবিশন বুঝতে চাও। আচ্ছা, এখন স্টার্চ হচ্ছে কার্বোহাইড্রেট, তাহলে কার্বোহাইড্রেটেও ইমবাইবিশন হয়, প্রোটিনে হয়, হ্যাঁ, এরকম বিভিন্ন পদার্থে হতে পারে। তাহলে এর মধ্যে সবচেয়ে বেশি যার হয় সেটা হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিনের ইমবাইবিশন ক্ষমতা সবচেয়ে বেশি, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এরকম একটা ঘটনা কোথায় হয়? বীজে হয়। শুকনা বীজ, এখানে তুমি যদি পানি দাও তাহলে বীজটা ফুলে যাবে। যেমন আমি বলি, এটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে ছোলা। ছোলা শুকনা বীজ, তুমি ছোলাতে যদি পানি দিয়ে আজকে ভিজায় রাখো, সকালবেলা দেখো যে ছোলাটা ফুলে যায়। দ্যাট ইজ মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ ইমবাইবিশন। ঠিক আছে, এটাও একটা ইমবাইবিশন প্রক্রিয়া। ওকে, গেল। আচ্ছা, এখন আসো আমরা কিছু প্রশ্ন দেখি। বলো, নিচের কোন তথ্যটি মিথ্যা? আনারসে রাতের বেলা খোলা থাকে, ঠিক না? ক্যাম উদ্ভিদ, এটা সঠিক। উদ্ভিদে কত পার্সেন্ট কিউটিকুলার প্রচ্ছেদন? দেখো, এটা হচ্ছে, দেখো এভাবে তোমাদেরকে কনফিউজ করতে পারে, 10 থেকে 15%, তাহলে এটা সঠিক নয়। প্রচ্ছেদন, খেজুর গাছ প্রতিদিন 300 থেকে 400 লিটার কি করে? পানি হারায়, এটাও ঠিক আছে। সেকেন্ডারি বৃদ্ধির ফলে লেন্টিসেল তৈরি হয়, ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, গেল। প্রচ্ছেদন হ্রাসের জন্য ফণিমনসা উদ্ভিদে কোন ধরনের রূপান্তর ঘটে? দেখো, ঘন সন্নিবিষ্ট পাতা, মোমের আবরণ, রোমের আবরণ, তাই না? আর শল্কপত্র, আমরা জানি যে শল্কপত্র এটা অথবা কাটা তৈরি হতে পারে। বিভিন্ন জৈব পদার্থের মধ্যে ইমবাইবিশন ক্ষমতা কার বেশি? আমরা জানি যে ইমবাইবিশন ক্ষমতা বেশি হচ্ছে প্রোটিন। আচ্ছা, এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটা টপিকে চলে আসলাম, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। আচ্ছা, সালোক সংশ্লেষণে এখানে কিছু ইনফরমেশন আছে, সিরিজ অফ ইনফরমেশন। হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে, কেমন? কোনগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিব। আচ্ছা, প্রথমে আসো ক্লোরোফিল। দেখো, ক্লোরোফিল অনেক ধরনের হয়, এই ধরনগুলো একটু মনে রাখতে পারো। দেখো, এই যে ABCDE সহজ। ব্যাকটেরিয়াতে পাওয়া যায় ব্যাকটেরিও ক্লোরোফিল, ক্লোরোবিয়াম ক্লোরোফিল, এটাও অনেক ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। হ্যাঁ, এই নামগুলো একবার রিডিং দিতে পারো, এভাবে প্রশ্ন আসবে না, কিন্তু ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। যেমন সব উদ্ভিদে পাওয়া যায় ক্লোরোফিল এ। এ মানে মনে রাখবা, এ মানে অল, অল প্ল্যান্ট, সব উদ্ভিদে ক্লোরোফিল এ পাওয়া যায়। আচ্ছা, এর মধ্যে সবুজ শৈবাল, উচ্চ শ্রেণীর উদ্ভিদ, এখানে পাওয়া যায়, এর সাথে বি পাওয়া যায়। ওকে,
আচ্ছা, সাথে সি পাওয়া যায়। বাদামি শৈবাল ডায়াটম, এখানে ক্লোরোফিল এর সাথে পাওয়া যায় সি। লোহিত শৈবালে ক্লোরোফিল এর সাথে পাওয়া যায় ক্লোরোফিল ডি। তাহলে এ তো সব জায়গায় আছে, এর সাথে কোথায় কি পাওয়া যাবে সেই জিনিসটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? গেল। আচ্ছা, এখন আসো ফটোসিস্টেম। আচ্ছা, ফটোসিস্টেম তোমরা জানো যে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হ্যাঁ একটা গঠন থাকে, এই গঠনকে বলা হয়, যেখানে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় হয়, এটাকে বলা হয় ফটোসিস্টেম বা পিগমেন্ট সিস্টেম, এরকম বলা হয়। তো এটার আসলে কি, এখানে মেইনলি থাকে ক্লোরোফিল অণু, ক্লোরোফিল অণু দিয়ে গঠিত একটা মানে অংশ, ঠিক আছে? তো কি কি থাকে ফটোসিস্টেম 1, এখানে থাকে দেখো ক্লোরোফিল A683। তোমরা নিশ্চয়ই জানো যেখানে এই যে 683 ইন্ডিকেট করে যে এই ক্লোরোফিলগুলো এই ধরনের মানে 683 ন্যানোমিটারের আলোকে বেশি ব্যবহার করতে পারে, এজন্য এটার নাম 683। আচ্ছা, এছাড়া কি থাকতে পারে? ক্যারোটিন থাকতে পারে, জ্যান্থোফিল থাকতে পারে, আর একটা বিক্রিয়া কেন্দ্র থাকে। এটা তোমরা হাসান স্যারের বইতে নিশ্চয়ই দেখেছো বিক্রিয়া কেন্দ্রটা। আচ্ছা, এবার আসো ফটোসিস্টেম 2, এখানে দেখো কি থাকে, এখানেও একটা বিক্রিয়া কেন্দ্র থাকবে, কিন্তু ক্লোরোফিলগুলোর মধ্যে এখানে কি থাকবে, এখানে থাকবে 673, একটু কম থাকবে যেহেতু 2, একে বেশি থাকে, 2 কম থাকে, এ কথাটা লিখে রাখো। একে বেশি থাকে, 2 কম থাকে, মানে ওই যে সংখ্যাটা, ঠিক আছে? ন্যানোমিটারটা বেশি থাকে, 2 ন্যানোমিটারটা কম থাকে, এখানে পাওয়া যায় ক্লোরোফিল বি। ওকে, এই বিষয়টা। ওকে, আচ্ছা এবার আসো। আচ্ছা, তো সালোক সংশ্লেষণ কে করে? এই প্রশ্নটা যখন স্টুডেন্টদের করা হয়, তোরা প্রথমে আসলে কি অ্যান্সার দেয়? ওরা অ্যান্সার দেয় হচ্ছে খুব সিম্পল, যে উদ্ভিদ। আসলে সালোক সংশ্লেষণ শুরু হয়েছিল ব্যাকটেরিয়াতে, এবং পরবর্তীতে ব্যাপক পরিমাণ সালোক সংশ্লেষণ প্রথম শুরু হয় সায়ানোব্যাকটেরিয়াতে। তো সায়ানোব্যাকটেরিয়াতেই প্রথম ব্যাপক পরিমাণ সালোক সংশ্লেষণ হয়ে তোমরা জানো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয়। তাহলে পরিবেশে আমাদের এই মানুষ পৃথিবীতে আসার অনেক আগে সায়ানোব্যাকটেরিয়া পৃথিবীতে ছিল, এবং সায়ানোব্যাকটেরিয়াগুলো ব্যাপক পরিমাণ সালোক সংশ্লেষণ করে পৃথিবীতে কিসের জন্ম, মানে অনেক বেশি পরিমাণ কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। আমাদের যে বাতাস নিচ্ছি আমরা, এই বাতাসে যে 21%-এর মতো অক্সিজেন, এই অক্সিজেনগুলো আসলে প্রথম এভাবে ব্যাপক পরিমাণে তৈরি হয় সায়ানোব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষণের মাধ্যমে। এজন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে 300 কোটি বছর আগে এটা হয়, এই ঘটনাকে বলা হচ্ছে অক্সিজেন বিপ্লব। মানে সৃষ্টিকর্তা দেখো আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে পৃথিবীকে এমনভাবে তৈরি করলেন যাতে এটা আমাদের বসবাসের উপযোগী হয়। সায়ানোব্যাকটেরিয়াকে কমান্ড করলেন, যাও তুমি সালোক সংশ্লেষণ করো, সালোক সংশ্লেষণে তুমি অক্সিজেন তৈরি করো। তারা ব্যাপক পরিমাণে অক্সিজেন তৈরি করলো। হ্যাঁ, তাহলে করে এই যে একটা বিপ্লব হলো পৃথিবীতে, যে কারণে আমাদের বায়ুমণ্ডলে 21% অক্সিজেন, এত বেশি পরিমাণ অক্সিজেন যেটা আমরা সহজে নিতে পারছি। তাহলে এই প্রক্রিয়াকে বলা হচ্ছে অক্সিজেন বিপ্লব। ওকে, আচ্ছা এবার আসো সালোক সংশ্লেষণকারী অঙ্গ। আচ্ছা, এখানে যেটা বলা আছে যে ব্যাকটেরিয়াতে প্লাস্টিড থাকে না, হ্যাঁ সুগঠিত প্লাস্টিড থাকে না, তো সেখানে কি থাকতে পারে? সেখানে কিছু ভাসমান ল্যামেলি, ঠিক আছে? ব্যাকটেরিয়াতে কিছু ভাসমান ল্যামেলি, ল্যামেলি কিছু না, ল্যামেলি হচ্ছে ধরো এরকম নলাকার গঠন, হ্যাঁ নলাকার গঠনকে বলা হয় ল্যামেলি। তাহলে এরকম ব্যাকটেরিয়ার মধ্যে থাকতে পারে, এখানে সালোক সংশ্লেষণ হয়, এটা একটা ইনফরমেশন মনে রাখার জন্য। আচ্ছা, সালোক সংশ্লেষণ পিগমেন্ট, এখান থেকে মুখস্থ কিছু পড়তে হবে ইম্পর্টেন্ট, যেমন শৈবালে 5 রকম ক্লোরোফিল পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আলোক শোষণ ক্ষমতার ভিত্তিতে ক্লোরোফিল এ এটা 6 প্রকার, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ক্লোরোফিলের 2টা অংশ থাকে, হ্যাঁ একটা মাথা থাকে ক্লোরোফিলের, মনে করো এটা মাথা, আর একটা হচ্ছে এরকম লম্বা চেইন। এই মাথার অংশটা পরফাইরিন, পরফাইরিন দ্বারা গঠিত, ঠিক আছে? আচ্ছা, আর লেজের যে অংশটা দীর্ঘ চেইন, হ্যাঁ লেজের যে অংশটা, এই অংশে থাকে রাসায়নিক গঠনটার নাম হচ্ছে ফাইটল। তাহলে ক্লোরোফিলে রাসায়নিকভাবে মাথার অংশে থাকে পরফাইরিন, আর লেজের অংশ
এই অংশে থাকে হচ্ছে ফাইটল। লেজ বলে নাই, মানে ওই যে দীর্ঘ চেইন, এটাকে বলা হচ্ছে ফাইটল। ঠিক আছে, রাসায়নিকভাবে এটা মনে রাখতে পারো। আচ্ছা, ক্যারোটিনয়েড, দেখো ক্যারোটিনয়েডের মধ্যে গুরুত্বপূর্ণ ক্যারোটিনয়েড হচ্ছে আলফা বিটা, এটা মনে রাখতে হবে। ক্যারোটিনয়েডের কাজ মনে রাখতে পারো, ক্লোরোফিল ছাড়া বাকি সবাই হচ্ছে সহায়ক পিগমেন্ট। ক্লোরোফিল এ এটা ছাড়া বাকি সব হচ্ছে সহায়ক পিগমেন্ট। তাহলে দেখো ক্যারোটিনয়েড এটা সহায়ক পিগমেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, তারপরে যে পরিমাণ আলো একটা উদ্ভিদের পাতায় পড়ে, এই সব আলো যদি ক্লোরোফিল গ্রহণ করত, তাহলে আসলে ক্লোরোফিল এটা মানে এত বেশি তাপ তৈরি হয়, আলো মানে তো তাপ, তাই না, আলোর সাথে তাপও আসে, ক্লোরোফিলগুলো কি হতো, নষ্ট হয়ে যাইত। তো এজন্য কি হয়, এই ক্যারোটিনয়েডগুলা আলোর এই যে অতিরিক্ত নীল আলোগুলোকে শোষণ করে। তো এর ফলে যেটা সুবিধা, এই অতিরিক্ত নীল আলো, হ্যাঁ, এই নীল আলোগুলো ক্লোরোফিলকে কি করত, নষ্ট করে দিত, এই নষ্টের হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, ক্লোরোফিল অক্সিডাইজড হয়ে যাইতো, জারণ হয়ে যাইতো, জারণ হয়ে ক্লোরোফিলগুলো নষ্ট হয়ে যেত। তো ক্লোরোফিল নষ্ট হলে শর্করা কিভাবে তৈরি হবে? এই জন্য ক্যারোটিনয়েডের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অতিরিক্ত নীল আলোগুলোকে সে কি করে, সে নিজে শোষণ করে, যাতে ক্লোরোফিল এই নীল আলোগুলোকে মানে কাজে না লাগায়, জারিত না হয়, নষ্ট না হয়। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এবার আসো ফাইকোবিলিন। আচ্ছা, ফাইকোবিলিন এটার মধ্যে ফাইকোইরিথ্রিন, সায়ানিন এরকম থাকে, তোমরা জানো। এটা হচ্ছে 3টা শ্রেণী, মনে রাখবা, শ্রেণী হচ্ছে 3টা, আর প্রকারভেদ হচ্ছে 7 রকম, 7 প্রকার। এই যে দেখো এখানে, এই যে 1 2 3 4 5 6 7 প্রকারভেদ হচ্ছে 7 প্রকার, শ্রেণী হচ্ছে 3টা, এটা একটু মনে রাখবা। এটারও একই রকম, হ্যাঁ, এটার দেখো এটাও সহায়ক পিগমেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, সাইটোক্রোম আরএনএ এনজাইম সৃষ্টিতে সহায়তা করে, মনে রাখতে পারো, আলাদা কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরা হচ্ছে, এদের একটা নাম আছে, সেটা হচ্ছে এরা যেহেতু সহায়তা করে ক্লোরোফিলেকে, এজন্য এটাকে বলা হচ্ছে আনুষাঙ্গিক পিগমেন্ট অথবা অ্যান্টেনা পিগমেন্ট। ঠিক আছে, তাহলে ক্যারোটিনয়েডস এবং ফাইকোবিলিন, মানে সহজ কথা ক্লোরোফিল ছাড়া বাকি যে অংশগুলো আছে, এদেরকে বলা হচ্ছে আনুষাঙ্গিক পিগমেন্ট বা অ্যান্টেনা পিগমেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে পারো। হ্যাঁ, এটাও একটু মনে রাখতে পারো। কেমন গেল? আচ্ছা, এবার আসো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটা ফটো সিস্টেম দুইটাকে একত্র করে, হাসান স্যারের বইতে আছে নামগুলা, কিন্তু এভাবে লেখা নাই, এজন্য আমরা এখানে একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এরা 6 রকম। ঠিক আছে, নামগুলা তো হাসান স্যারের বইতেই আছে। আচ্ছা, এটিপির বিশেষ নাম হাসান স্যারের বইতে আছে, কিন্তু এখানে দেখো 6টা নাম আছে। একসাথে মনে রাখার জন্য আমরা এটা মার্ক করছি: শক্তি মুদ্রা, জৈব মুদ্রা, আণবিক মুদ্রা, এনার্জি কয়েন, বায়োলজিক্যাল কয়েন, মলিকুলার ইউনিট অফ কারেন্সি। এই 6টা নাম একসাথে বাংলা ইংরেজি মনে রাখবা, 100%, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কেমন? আচ্ছা, এবার আসো ফটোসিস্টেম, পিগমেন্ট সিস্টেম। এখানে ক্লোরোফিল কতগুলো থাকতে পারে? প্রত্যেকটি ফটোসিস্টেমে 300 থেকে 400 ক্লোরোফিল থাকতে পারে। আচ্ছা, এবার আসো একটা ক্লোরোপ্লাস্টের গ্রানামে কয়টা ফটোসিস্টেম থাকতে পারে? এই 200টি করে, তার মনে রাখবা যে প্রতিটি গ্রানামে 200টি করে ফটোসিস্টেম 1, আবার 200টি ফটোসিস্টেম 2, তাহলে দুইটা মিলায় 400। ঠিক আছে, প্রত্যেকটা ফটোসিস্টেমে ক্লোরোফিল থাকে হচ্ছে 300 থেকে 400, আর গ্রানামে তোমার ফটোসিস্টেম 1 থাকে 200, ফটোসিস্টেম 2 থাকে 200, মানে মোটামুটি 400। এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, এবার সব ফটোসিনথেটিক ইউনিট, ওই যে সেই ফটোসিস্টেম, ওই একই বিষয়গুলোই আসতেছে। আচ্ছা, সেটা হচ্ছে এখানে কি থাকে, এখানে ওই যে দেখো ক্লোরোফিল থাকে 300 থেকে 400, যার মধ্যে এই যে আমরা ক্লোরোফিল এ, এটাকে আমরা বলি সক্রিয় অণু, অথবা মনে রাখবা এটার আরেকটা নাম হচ্ছে, এটার আরেকটা নাম ক্লোরোফিল এ, এটার আরেকটা নাম হচ্ছে প্রধান পিগমেন্ট, বাকিগুলো সহায়তাকারী। হ্যাঁ, এর আরেকটা নাম হচ্ছে প্রধান পিগমেন্ট। ঠিক আছে, প্রধান বর্ণকণিকা, যেটা সালোক সংশ্লেষণে কাজে লাগে, আর বাকিরা হচ্ছে সহায়তাকারী বর্ণকণিকা। এই যে একটু আগে আমরা দেখে আসছিলাম, বাকিগুলো হচ্ছে সহায়তাকারী, আনুষঙ্গিক, সহায়তাকারী, অ্যান্টেনা পিগমেন্ট বলা হয়। হ্যাঁ, এই আর কি গেল। আচ্ছা,
তারপরে আরো কিছু কিছু থাকতে পারে, ইলেকট্রন গ্রহীতা, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো থাকে। আচ্ছা, এই ফটোসিনথেটিক ইউনিট এটাকে আগে বলা হতো কোয়ান্টোসোম, এখন কিন্তু বলা হয় না। হ্যাঁ, আগে কোয়ান্টোসোম বলা, এই যে এই পর্যন্ত পড়বা, বলা হতো। এই ফটোসিনথেটিক ইউনিটকে আগে কোয়ান্টোসোম বলা হতো। হ্যাঁ, তাহলে ফটোসিস্টেম এটারই নাম হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। তাহলে দেখো ফটোসিস্টেমের তিনটা নাম: এক ফটোসিস্টেম, দুই পিগমেন্ট সিস্টেম, তিন ফটোসিনথেটিক ইউনিট। একই 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 জিনিস। আর এটাকে আমি চার বলবো, আগে বলা হতো এখন বলা হয় না, তারপরেও একই জিনিস, সেটা হচ্ছে কোয়ান্টোসোম। এই চারটা জিনিস আসলে একই জিনিস, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। ওকে, আসো অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আচ্ছা, আমরা যদি একটা ছবি দেখি, দেখবা যে হাসান স্যারের বইয়ের ছবি, এইখানে আছে হচ্ছে আমার একটা ফটো সিস্টেম, এই মাঝের দুইটার মধ্যে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এরপরে এখানে আছে আরেকটা ফটো সিস্টেম বা পিগমেন্ট সিস্টেম। এই তো মোটামুটি এভাবে ছবিটা আছে। আমি একটু ডায়াগ্রামেটিক ছবি আঁকলাম আর কি। হ্যাঁ, এভাবে ছবিটা আছে। তাহলে দেখো ফটো সিস্টেম এই যে এভাবে একটা গঠন আছে। আচ্ছা, এখানে কি হয়? এখানে পানি ভেঙে যায়, পানি ভেঙে গিয়ে দুইটা প্রোটন, তারপরে এখানে চলে আসে দুইটা ইলেকট্রন, আর উৎপন্ন হয় কি? উৎপন্ন হয় অক্সিজেন। এই প্রোটনটা এইখানে চলে আসে, এইখানে এসে তৈরি হয় NADPH প্লাস H প্লাস। আমি সংক্ষেপে দেখালাম, হ্যাঁ, এত ডিটেল আমি দেখাচ্ছি না। আচ্ছা, এখন শোনো, কাহিনীটা হচ্ছে এই জিনিসটাকে তুমি যদি একটু উল্টায় এভাবে দেখো, তো এভাবে একটু উল্টায় দেখো, দেখো জিনিসটা দেখতে এরকম হয়ে যায় না? এরকম জেডের মতো, তাই না? এই জিনিসটাকে তুমি যদি এভাবে একটু উল্টাও তাহলে দেখবে এটা জেড এর মতো দেখতে। এই যে দেখো জেড, জেড এভাবে এন হয়, আসলে উনি এভাবে চিন্তা করছে, তাহলে এটাকে বলা হচ্ছে জেড। তাহলে এই জন্য ফটোসিস্টেম, অচক্রীয় ফটোসিস্টেম, এই বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে জেড স্কিম বিক্রিয়া, যেটা বলেছেন বিজ্ঞানীর নাম হচ্ছে হিল এবং বেন্ডল। হিল এবং বেন্ডাল তারা এই ফটোসিস্টেমকে বলা হচ্ছে জেড স্কিম বিক্রিয়া, অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আচ্ছা, এখানে আমরা জানি যে অচক্রীয়টা হচ্ছে প্রধান প্রক্রিয়া, চক্রীয়টা অপ্রধান। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা আলোক রাসায়নিক ক্লোরোপ্লাস্টের গানায় হয়, দুইটা ফটোসিস্টেম দেখা যাচ্ছে, এবং এখানে ইলেকট্রনটা কি হয়? ফটোসিস্টেম এটা ছিল আমার, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ফটো সিস্টেম 2, এটা হচ্ছে ফটো সিস্টেম 1। তাহলে ইলেকট্রন এখান থেকে এখানে আসে, এখান থেকে ইলেকট্রন এখানে চলে যায়, এই জায়গায় চলে যায়। তাহলে ফটোসিস্টেম 1 থেকে নিক্ষিপ্ত ইলেকট্রন আর ফিরে আসে না ফটোসিস্টেম 1-এ। এজন্য এই প্রক্রিয়াকে বলা হচ্ছে যে ইলেকট্রনের একমুখী প্রবাহ হয়। ঠিক আছে, ইলেকট্রন ফটোসিস্টেম 1-এ আর ফিরে আসে না, এজন্য অচক্রীয়। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা জানি গেল। এবার আসো চক্রীয়। আচ্ছা, চক্রীয়তে কি ছিল? চক্রীয়তে যেটা ছিল সেটা হচ্ছে ফটোসিস্টেম 1, শুধুমাত্র ফটোসিস্টেম 1 এভাবে ছিল, এই ছিল, এই অংশটা হচ্ছে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কি হয়? এখান থেকে যে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয় সেটা আবার বিভিন্ন বাহকের মাধ্যমে, মানে ইলেকট্রন ট্রান্সপোর্টের বিভিন্ন বাহকের মাধ্যমে আবার ফটোসিস্টেম 1-এ ফিরে আসে। এটা চক্রাকারে ঘুরতেই থাকে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে চক্রীয়। আচ্ছা, তাহলে দেখো এখানে এটা হচ্ছে অপ্রধান প্রক্রিয়া। এটা কিন্তু আমরা বলছি এটা হচ্ছে একটা অপ্রধান প্রক্রিয়া। এটা আলোক রাসায়নিক গ্রানাই হয়, শুধুমাত্র ফটোসিস্টেম 1 দেখাই যাচ্ছে। শক্তি ইটিএস এর চক্রাকারে শক্তির প্রবাহ হয়, মানে সহজ কথা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ হয়। আচ্ছা, এখানে শুধু এটিপি তৈরি হয়, মানে এখানে এই যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে কি তৈরি হয়? এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে একটা ধাপে এসে কি হয়? এটিপি তৈরি হয়। আচ্ছা, এখানে যদি আমি একটু দেখাই, এখানেও একটা ধাপের মাধ্যমে এখানে এটিপি তৈরি হয়। তাহলে ওই কথাটা কেন বললো? বলার উদ্দেশ্য হচ্ছে অচক্রীয়তে একটা এটিপি তৈরি হয়, আবার NADPH প্লাস H প্লাস এটাও তৈরি হয়।
তাহলে দেখো এখানে দুইটা জিনিস তৈরি হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে, NADPH H+, এটাও তৈরি হচ্ছে। কিন্তু এটা দেখো এখানে শুধু এটিপি তৈরি হচ্ছে, NADPH প্লাস H+, এটা কিন্তু তৈরি হচ্ছে না। এজন্যই বলছে যে এখানে কেবল এটিপি তৈরি হয়, আর ওখানে এটিপির সাথে NADPH প্লাস H+ তৈরি হয়। ঠিক আছে, ওকে। আসো, অক্সিজেন বিপ্লবের জন্য দায়ীকে আমরা একটু আগেই পড়ছি, সায়ানোব্যাকটেরিয়া। নিচের কোনটি মিথ্যা? সকল উদ্ভিদে ক্লোরোফিলে এ মানে অল পাওয়া যায়। শৈবালে 5 প্রকার ক্লোরোফিল, এটাও ঠিক আছে। ফাইকোবিলিন 3 প্রকার, আচ্ছা ওখানে কি যেন ছিল? ফাইকোবিলিন 3 শ্রেণীর এবং ছিল বলো 7 প্রকার। 7 প্রকার, তাই না? 3 শ্রেণীর 7 প্রকার, তাহলে এটা হচ্ছে আমার মিথ্যা তথ্য। অচক্রীয় ফটোফসফোরিলেশন জেড স্কিম বিক্রিয়া, হ্যাঁ দেখলাম আমরা একটু আগেই দেখে আসছি, তাহলে এটাও ঠিক আছে। ফটোসিস্টেম 1-এ ক্লোরোফিল অণুর সংখ্যা, আচ্ছা আমরা জানি যে ক্লোরোফিল অণুর সংখ্যা সবসময় 300 থেকে 400 এরকম থাকে, ঠিক আছে, গেল। আচ্ছা, এরপরে সালোকসংশ্লেষের আলোক নিরপেক্ষ পর্যায়ে এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যেমন কেলভিন চক্রের আরেক নাম, বিজ্ঞানীর নাম অনুযায়ী কেলভিন ব্যাসাম গতিপথ। কারণ কি, কেলভিনকে সাহায্য করেছিলেন এই প্রক্রিয়া বের করতে তার সহযোগী, তার নাম হচ্ছে বেনসন ব্যাসাম। বেনসন তো হারাই গেছে ঠিক আছে, বেনসন খাইলে কি হয়, সবাই হারাই যাবে, কেমন? তো এই জন্য বেনসনের নাম আর নাই, ব্যাসাম। ওকে, তাহলে কেলভিন ব্যাসাম গতিপথ বলা হয়। তাহলে আসলে বলা উচিত ছিল কেলভিন বেনসন ব্যাসাম গতিপথ, ঠিক আছে। আচ্ছা বলে নাই, আমরা কি করব, আমাদের কিছু করার নাই। আচ্ছা গেল। আচ্ছা এবার আসো হ্যাসল্যাক। আচ্ছা হ্যাসল্যাকের ক্ষেত্রে দেখবা যে এখানে একটু পার্থক্য আছে আমাদের হাসান স্যারের বইয়ের সাথে, সেটা হচ্ছে হ্যাসল্যাক চক্রের তাপমাত্রা এখানে বলা আছে হচ্ছে 32 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, যেটা হাসান স্যারের বইতে আছে 30 থেকে 45। তাহলে দুভাবে আছে, দুটোই মনে রাখবো আমরা। আচ্ছা এখানে দেখো কেলভিন চক্র এবং হ্যাসল্যাক চক্রের পার্থক্য। আচ্ছা এখানে একটা জিনিস আমি তোমাদের একটু দেখাই দিব, সেটা হচ্ছে C3 চক্র। কেলভিন চক্র মানে C3 চক্র, তাই না? তাহলে এখানে কি থাকে, এখানে শুধুমাত্র এক ধরনের কোষ থাকে, এই কোষকে আমরা বলতেছি মেসোফিল কোষ। এখানেই C3 চক্র হয়, এখানে C3 চক্র হয়। এই কোষকে আমরা বলতেছি পাতার এটাকে বলতেছি পাতার মেসোফিল কোষ। কেমন? পাতায় যে প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে এটাকে বলা হয় মেসোফিল কোষ। তাহলে এটা হচ্ছে আসলে একটা কি বলো, প্যারেনকাইমা জাতীয় কোষ। এটা হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ। যাই হোক, তাহলে C3 চক্র C3 উদ্ভিদে মেসোফিল কোষে হয়, কেমন? আচ্ছা এবার আসো হ্যাসল্যাক চক্র। হ্যাসল্যাক চক্রের জন্য দুইটা জিনিস লাগে। আচ্ছা একটা হচ্ছে বান্ডল শীত কোষ, আর একটা হচ্ছে ওই যে আগের মতো, হ্যাঁ, মেসোফিল কোষ। মেসোফিল কোষ, আমি যদি চক্রটা চিন্তা করি তাহলে কি হবে, এই চক্রটা দুই কোষ মিলে হবে। আমি সংক্ষেপে দেখাই দিলাম, তাহলে এটা হচ্ছে C4 চক্র। তাহলে C4 চক্র মনে রাখবো, C3 চক্র একটা কোষের মধ্যেই হয়, এই চক্রটা, হ্যাঁ, এই চক্রটা একটা কোষের মধ্যেই হয়। কিন্তু C4 চক্রটা দুইটা কোষ মিলে হয়, কিছু অংশ বান্ডল শীত কোষে হয়, কিছু অংশ মেসোফিল কোষে হয়, ঠিক আছে। আচ্ছা, তো বান্ডল শীত কোষ আর মেসোফিল কোষের এই যে গঠন, দুইটা পাশাপাশি সার্কেলে থাকে, এই গঠনকে বলা হয় ক্র্যানস অ্যানাটমি। এটা তোমরা নিশ্চয়ই হাসান স্যারের বই থেকে পড়ছো, ঠিক না? আচ্ছা গেল। আচ্ছা ক্যাম প্রক্রিয়া। আচ্ছা ক্যাম প্রক্রিয়া আলাদা আরেক ধরনের প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া যে উদ্ভিদগুলোতে হয় একটু মনে রাখবো, ক্যাম উদ্ভিদ, অর্কিড, ক্যাকটাস, আনারস, ঠিক আছে। এই তিনটা একটু মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আসো C3 উদ্ভিদ। দেখো এখানে ছবিটা দেখো, C3 উদ্ভিদ মেসোফিল, C3 চক্রটা মেসোফিল কোষে হয়। কেন? কারণ এদের যে বান্ডল শীত কোষ, ওই বান্ডল শীত কোষে বান্ডল শীত
বান্ডল শীত কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। তাহলে বান্ডল শীত কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, এজন্য বান্ডল শীত কোষে C3 চক্র হতে পারে না। খেয়াল করো, এজন্য দেখো এই ছবিতে এখানে মেসোফিল কোষ আছে, এখানে কোনো বান্ডল শীত কোষের কথা বলা নাই, কারণ বান্ডল শীত কোষে C3 উদ্ভিদে কি থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে না, আর ক্লোরোপ্লাস্ট না থাকলে চক্র তো হবে না, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় হয়, তোমরা জানো, আলোক নিরপেক্ষ পর্যায়ে। আচ্ছা, তাহলে এখানে C4 উদ্ভিদে দেখো, এগুলো হয় কি মুখস্থ করলে প্যাচ লেগে যাবে, পরীক্ষা হলে গিয়ে তুমি খুব কনফিউজড হয়ে যাবা, বুঝে ছবি দেখে পড়তে হবে। আচ্ছা, C4 উদ্ভিদে দেখো বান্ডল শীতে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ থাকে, তার সহজ কথা বান্ডল শীতে ক্লোরোপ্লাস্ট থাকে। আচ্ছা, এখন এখানে দেখো এই যে বান্ডল শীত কোষ, এখানে ক্লোরোপ্লাস্ট থাকে, এই জন্য এখানে C4 চক্রের একটা অংশ হয় যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে। আচ্ছা, এভাবে আমরা একটু মনে রাখবো, তাহলে এই উদাহরণটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, সালোক সংশ্লেষণের হার নিয়ন্ত্রণ, সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় যে তাপমাত্রায়, সেটা হচ্ছে 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু মনে রাখতে পারি আমরা। আচ্ছা, গেল। এবার আসো সালোক সংশ্লেষণের, এটা কিন্তু এই যে আজিবুর স্যার উনি এটাকে বলছে অন্ধকার পর্যায়, বুঝছো? আসলে বর্তমানে কিন্তু অন্ধকার পর্যায়ে বলা হয় না, বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়, কারণ এটাও আসলে দিনের বেলায় হয়, আলোকে কাজে লাগায় না, কিন্তু দিনের বেলায় হয়। আচ্ছা, এবার আসো অন্ধকার পর্যায় বা যেটা তুমি বলো আর কি আলোক নিরপেক্ষ পর্যায়, এই পর্যায়কে বলা হচ্ছে আত্তীকরণ পর্যায়। এবং টোটাল সালোক সংশ্লেষণ, এটাকে আমরা বলতেছি আমরা কার্বন আত্তীকরণ পদ্ধতি। এখানে কিন্তু তোমাদের একটু প্যাচ লাগবে, আবারও বলে দিচ্ছি, আলোক নিরপেক্ষ পর্যায় মানে পার্ট অফ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের এই অংশটাকে বলা হচ্ছে আত্তীকরণ পর্যায়, পুরো ফটোসিনথেসিস না। টোটাল ফটোসিনথেসিস মানে আলোক পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায় পুরোটা একসাথে বলা হচ্ছে কার্বন আত্তীকরণ পদ্ধতি। মানে সহজ কথা, ফটোসিনথেসিসের আরেক নাম হচ্ছে কার্বন আত্তীকরণ পদ্ধতি। এই যে দেখো কথাটা সামগ্রিকভাবে, এই শব্দটা ইম্পর্টেন্ট। তাহলে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের আরেক নাম কার্বন আত্তীকরণ পদ্ধতি, ইংরেজি সহ মনে রাখবা, কার্বন অ্যাসিমিলেশন পদ্ধতি, ঠিক আছে, মেথড, যেটাই মনে করো আর কি। আচ্ছা, এবার আসো কেলভিন চক্র। তাহলে আবারও বলি, আলোক নিরপেক্ষ পর্যায় শুধু ওটার নাম হচ্ছে কার্বন আত্তীকরণ পর্যায়, নামের শেষে পর্যায় আছে। আর টোটাল সামগ্রিক সালোক সংশ্লেষণকে বলতেছি কার্বন আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন পদ্ধতি। দেখো এখানে পদ্ধতি আছে, কোনো পর্যায় কিন্তু নাই, এটা কিন্তু মনে রাখবা। আচ্ছা, এবার আসো দেখো তো, এই যে কেলভিন চক্র শুরুটাই হয় কি হয়, রাইবুলোজ 1,5 বিসফসফেট, এটার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, যুক্ত হয়ে C3 চক্রটা শুরু হয়, এবং অধিকাংশ উদ্ভিদে আসলে C3 চক্র হয়, C3 চক্রের মাধ্যমে কার্বোহাইড্রেটটা তৈরি হয়। তো এই যে রাইবুলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, হাসান স্যারের ছবিটা যদি দেখো, তাহলে ওখানে যে এনজাইমটা কাজে লাগে, ওই এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো। এজন্য এই কথাটা বলা হচ্ছে যে প্রকৃতি এবং জীব জগতের মধ্যে রাসায়নিক বন্ধন সৃষ্টিকারী এনজাইম হলো রুবিস্কো। প্রকৃতি থেকে আসতেছে কার্বন ডাইঅক্সাইড, আর জীব জগৎ বলতে উদ্ভিদের কথা আমি বলতেছি, উদ্ভিদের একটা কোষ, সেই কোষের মধ্যে আছে রাইবুলোজ 1,5 বিসফসফেট, এদেরকে জোড়া লাগাই দিল, কে লাগাই দিল, কোন এনজাইম, এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো, রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। তাহলে এরা সেতু বন্ধনকারী, ঠিক আছে, প্রকৃতি এবং জীব এর মধ্যে সেতু বন্ধনকারী, ঠিক আছে, এভাবে বলছে আর কি। আচ্ছা, এবার আসো এখানে কিছু ইনফরমেশন আছে একটু কম গুরুত্বপূর্ণ, যে অধিকাংশ গুপ্তবীজী উদ্ভিদ, বিশেষ করে দ্বিবীজপত্রী উদ্ভিদে C3 চক্র হয়, ম্যাক্সিমাম প্ল্যান্টেই C3 হয়। আচ্ছা, কিছু একবীজপত্রীতে হতে পারে, তবে সাধারণত দ্বিবীজপত্রীতে C3 হয়। আচ্ছা, আবার 11টা গণের উদ্ভিদ আছে, সপুষ্পক উদ্ভিদ, যাদের একই সাথে C3 চক্র হয়, C4 চক্র হয়। হ্যাঁ, আচ্ছা, গেল। এবার আসো এদের কি হয়, নগ্নবীজি, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, শৈবাল, মানে সহজ কথা শৈবাল, মস, ফার্ন, ঠিক আছে, এদের C3, মানে সহজ কথা অলমোস্ট সব জায়গায় C3 হয়। C4টা শুধু আলাদাভাবে ব্যতিক্রম মনে রাখতে হবে যে কোন কোন উদ্ভিদে হয়, বাকি সব C3। ওকে, তাহলে এই পুরো অংশটা আমরা পড়লাম। আচ্ছা, এবার আসো সেটা হচ্ছে C3 উদ্ভিদ হচ্ছে মেজোফাইট। মেজোফাইট মানে কি, মানে
জলাশয়ের উদ্ভিদও না, আবার তোমার হচ্ছে জেরোফাইট বলা হয় যেটা, হাইড্রোফাইট জলাশয়ের উদ্ভিদ, আর জেরোফাইট হচ্ছে আমাদের যে বিভিন্ন মরুভূমি থাকে, মরুভূমির উদ্ভিদ। এরা মরুভূমির উদ্ভিদও না। তাহলে সহজ কথা হচ্ছে সাধারণ যে স্থলজ উদ্ভিদ, সাধারণ স্থলজ উদ্ভিদ, এদেরকেই বলা হচ্ছে মেসোফাইট। তার মানে আম, জাম, কাঁঠাল, লিচু, তাই না? মানে সহজ কথা হচ্ছে আমরা আশেপাশে যে উদ্ভিদগুলো দেখতেছি অধিকাংশ, এই অধিকাংশ উদ্ভিদই হচ্ছে C3 চক্র চলে, C3 উদ্ভিদ, এরা হচ্ছে মেসোফাইট, সাধারণ উদ্ভিদগুলা, স্থলজ উদ্ভিদগুলা। ঠিক আছে, গেল। আচ্ছা, এবার আসো ফটো রেসপিরেশন। আমরা জানি ফটো রেসপিরেশন কি হয়, যে ফটো রেসপিরেশন C3 উদ্ভিদে হয়, তাই না? তো এখানে হাসান স্যারের বইয়ের সাথে অতিরিক্ত যে তথ্যগুলো আছে সেটা আমরা একটু দেখি, যে ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় পার অক্সিজমে কি কি রাসায়নিক যৌগ তৈরি হতে পারে, এটা একটা ইনফরমেশন একটু মনে রাখার জন্য। সেটা হচ্ছে গ্লাইঅক্সিলেট, গ্লাইসিন, এগুলো তৈরি হতে পারে, এবং পরবর্তীতে সেরিন তৈরি হয়। পরবর্তীতে তৈরি হয় কি বলো, সেরিন। এই সেরিনটা চলে যায় মাইটোকন্ড্রিয়া, সেখানে কিছু বিক্রিয়া করে, বিক্রিয়া শেষে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তো আলটিমেটলি আলোক শোষণ বা ফটো রেসপিরেশনে কি হয়, আমি একটু সংক্ষেপে যদি লিখে দিই, আলোর উপস্থিতিতে C3 উদ্ভিদে অক্সিজেন ব্যবহৃত মানে এই প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহৃত হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। দেখো, অক্সিজেন ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করা কি প্রক্রিয়া? শ্বসন। অক্সিজেন ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করা, এই প্রক্রিয়াটা কি? শ্বসন। যেহেতু আলোর উপস্থিতিতে হচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে আলোক শ্বসন, ফটো রেসপিরেশন। সিম্পল, C3 উদ্ভিদে হয়। ঠিক আছে, গেল। আচ্ছা, এবার আসো হ্যাসল্যাক। আচ্ছা, হ্যাসল্যাকের একটা বিশেষ নাম আছে, দেখো হ্যাসল্যাক চক্রের একটা বিশেষ নাম হচ্ছে কোঅপারেটিভ ফটোসিনথেসিস। কেন? হ্যাসল্যাক মানে কি? হ্যাসল্যাক মানে C4। আচ্ছা, এটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে কি হয়, আচ্ছা আমরা দেখছিলাম যে হ্যাসল্যাক চক্র কিন্তু দুইটা কোষ জুড়েই হয়। ঠিক আছে, এটা হচ্ছে C4 চক্র। তাহলে C4 চক্র, এখান থেকে বের হয় কার্বন ডাইঅক্সাইড, ওই কার্বন ডাইঅক্সাইডটাকে কাজে লাগায় এখানে আরেকটা চক্র হয়, এই চক্রটাকে বলা হচ্ছে C3 চক্র। তাহলে দেখো, C4 চক্র থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড C3 চক্রে ব্যবহৃত হয়, মানে এটা হেল্প করে, C3 চক্রকে হেল্প করে। একই উদ্ভিদে C4 চক্রের সাথে C3 চক্রও চলে। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা C3 চক্রকে দিয়ে দেয়, হেল্প করতেছে যাতে C3 চক্রটা চলতে পারে, এই কার্বন ডাইঅক্সাইড দিয়ে সে হেল্প করতেছে। আচ্ছা, এখন হেল্প করাকে আমরা বলি কোঅপারেশন। তাহলে দেখো, ওখান থেকেই নামটা আসছে, কোঅপারেটিভ ফটোসিনথেসিস। তার মানে C4 চক্র কোঅপারেশন করে C3 চক্রকে কার্বন ডাইঅক্সাইড দিয়ে, এজন্য এই C4 চক্রের আরেক নাম কোঅপারেটিভ ফটোসিনথেসিস। ঠিক আছে, এই। আচ্ছা, C4 চক্রের বৈশিষ্ট্য যে ক্র্যান্স অ্যানাটমি, এই যে এই গঠনটাকেই আমরা বলতেছি যে দুই ধরনের যে কোষের গঠন, এটাকেই আমরা বলতেছি ক্র্যাঞ্চ অ্যানাটমি। তোমরা ছবিটা একটু দেখে নিও হাসান স্যারের বই থেকে। আচ্ছা, তো এটার কারণে কি হয় দেখো, একই উদ্ভিদে C4 চক্র হচ্ছে আবার C3 চক্র হচ্ছে, মানে অনেক বেশি কিন্তু কি হবে, কার্বোহাইড্রেট তৈরি হবে, তাহলে এদের খাদ্য উৎপাদন বেশি হবে এবং এদের সহজে এগুলো পরিবহনও হয়। হ্যাঁ, এটা একটু মনে রাখবো, অতি সহজে পরিবাহিত হয়, এটা এত ইম্পর্টেন্ট না। তাহলে সহজ কথা হচ্ছে এদের উৎপাদন ক্ষমতা বেশি। ঠিক আছে, C4 উদ্ভিদে একই সাথে দেখো C4 চক্র হচ্ছে, C3 চক্র হচ্ছে, অনেক বেশি কার্বোহাইড্রেট তৈরি হবে, বেশি বেশি হবে, দুই চক্রই চলতেছে, তাহলে এদের কি হবে, খাদ্য উৎপাদন বেশি। ওকে,
আমরা এরপরে যাই। আচ্ছা, এগুলো মুখস্থ কথা। সালোক সংশ্লেষণের প্রবাহকের মধ্যে কিছু নিউমেরিক্যাল ইনফরমেশন আছে যেটা তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে আলোর তীব্রতা যখন 20 to 30%, তখন সালোক সংশ্লেষণ সর্বোচ্চ। এই কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয়? 610 থেকে 700 ন্যানোমিটার, যেটা হচ্ছে কলা। সংক্ষেপে মনে রাখবা, হ্যাঁ, সংক্ষেপে মনে রাখবা, কলা। কলা, কলাতে বেশি হয়। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে একক তরঙ্গ দৈর্ঘ্য যদি চিন্তা করো তাহলে সেটা হচ্ছে 665 ন্যানোমিটার। এটা ছিল রেঞ্জ, এটা হচ্ছে সিঙ্গেল ন্যানোমিটার। এবং ওই তরঙ্গ দৈর্ঘ্যের আলো আসলে প্র্যাকটিক্যালি লাল আলো, ঠিক আছে? তাহলে লালে সবচেয়ে বেশি হয়, তাহলে কম লালে বেশি হয়, এর মধ্যে লালে বেশি হয়, ঠিক আছে, গেল। আচ্ছা, এবার আসো, আচ্ছা আচ্ছা এবার আসো বেগুনি নীল। এই বেগুনি নীলে হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সালোক সংশ্লেষণ হয়, এটা একটু মনে রাখতে পারি। আর সর্বনিম্ন হয় হচ্ছে সবুজ, হলুদ, কমলা। হ্যাঁ, সবুজ, হলুদ, কমলা এগুলোতে হচ্ছে কম হয়। আচ্ছা, গেল। এটা কিন্তু কমলা লাল, ঠিক আছে, শুধু কমলা না, কমলা লাল জাতীয় যেটা আর কি। আচ্ছা, এবার আসো কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। দেখো, যখন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 800 থেকে 1200 পার্টস পার মিলিয়ন, এই রকম কার্বন ডাইঅক্সাইড মাত্রায় সালোক সংশ্লেষণ সর্বোচ্চ হয়। ওকে, গেল। আচ্ছা, কিছু পুষ্টি উপাদান ফটোলাইসিসে সাহায্য করে। এই যে দেখো, হাসান স্যারে ম্যাঙ্গানিজ ছিল, ক্লোরাইড ছিল, কিন্তু কি ছিল না? ক্যালসিয়াম। দেখছো, এটা দিয়ে দিলে কিন্তু তুমি পারবা না, এটাও মনে রাখতে হবে। ক্যালসিয়ামও কিন্তু ফটোলাইসিসে সাহায্য করে। ওই যে অচক্রিয়তে আমরা দেখছিলাম ম্যাঙ্গানিজ ক্লোরাইড হাসান স্যারের বইতে, এখানে কিন্তু আবার ক্যালসিয়ামও আছে। আচ্ছা, এবার আসলে দূষণকারী পদার্থ। কিছু পদার্থ যেমন সালফার, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, ওজোন, এগুলো কিন্তু বায়ুমণ্ডলের জন্য খারাপ। এগুলো কিন্তু সালোক সংশ্লেষণের ব্যাঘাত ঘটায়, ঠিক আছে, এটা মনে রাখতে পারো। আর সালোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে পটাশিয়াম। কিভাবে? তোমরা জানো যে পটাশিয়াম যখন রক্ষীকোষের ভেতরে প্রবেশ করে, রক্ষীকোষ খুলে যায়, রক্ষীকোষের মধ্যে প্রবেশ করলে পত্ররন্ধ্র খুলে যায়। আর সালোক সংশ্লেষণে কিন্তু পত্ররন্ধ্রের একটা ভূমিকা আছে। পত্ররন্ধ্র যদি না খুলে তাহলে কিন্তু এই যে গ্যাসের বিনিময়টা হবে না। উদ্ভিদকে কি করতে হবে সালোক সংশ্লেষণে? বলো, অক্সিজেন গ্রহণ করতে হবে, সরি, সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করতে হবে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান, এগুলো তো পত্ররন্ধ্রের মাধ্যমে হবে, তাই না? তাহলে পত্ররন্ধ্রের মাধ্যমে হবে। আবার যে অক্সিজেনটা সালোক সংশ্লেষণে তৈরি হয়, সেই অক্সিজেনটা পত্ররন্ধ্রের মাধ্যমে বের হয়ে যেতে হবে। তাহলে পত্ররন্ধ্র খোলা থাকা দরকার। এই পত্ররন্ধ্র খোলা থাকতে দেখো আধুনিক মতবাদ অনুযায়ী কে ভূমিকা রাখে? পটাশিয়াম। এজন্য সালোক সংশ্লেষণে প্রত্যক্ষ ভূমিকা আছে হচ্ছে পটাশিয়ামের। গেল। আচ্ছা, বলো, ক্যাম প্রক্রিয়া ঘটে না অর্কিড, ক্যাকটাস, আনারস? হ্যাঁ, তাহলে এটার উত্তর হবে আম। ওকে। নিচের কোনটি হ্যাসল্যাক গতিপথের অপর নাম? দেখো তো, আত্তীকরণ পর্যায়, এটা কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়কে বলে, তাই না? কার্বন আত্তীকরণ পদ্ধতি, এটা হচ্ছে টোটাল ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে বলে। তাহলে হ্যাসল্যাক চক্রের আরেক নাম হচ্ছে কোঅপারেটিভ ফটোসিনথেসিস। ওকে, আসো, সালোক সংশ্লেষণের ক্ষেত্রে যেটি সত্য, তাহলে আমি মিথ্যাগুলা বের করি। সর্বাধিক কোন আলো ব্যবহৃত হয়? কলা, কমলা লাল, যে রংটা কমলা লাল, এটা সবচেয়ে ব্যবহৃত হয়। অধিকাংশ উদ্ভিদে 800 থেকে 1200, এটা সঠিক। C3 উদ্ভিদে বান্ডল শীতে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ থাকে। এই যে দেখো, এটা আসলে হবে C4। সালোক সংশ্লেষণের পরম তাপমাত্রা কত আমরা জানি? 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাও ভুল, তাহলে উত্তর হবে বি। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি আজকের লেকচারের, সেটা হচ্ছে শ্বসন। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে যেগুলো আমরা একটু আলোচনা করব। আচ্ছা, এখানে দেখো, শ্বসনে যে কোনো প্রক্রিয়াতেই কি হয় আসলে? শক্তি অপচয় হয়, তাই না? শ্বসনের ক্ষেত্রেও কিছু শক্তির অপচয় হবে, খালি শক্তি তৈরি হবে এমন না। তো কতটুকু অপচয় হয়? বলছে যে 45%-এর মতো অপচয় হয়। তাহলে কতটুকু এটিপি হিসেবে জমা থাকে? 55%। আবার কোনো কোনো বিজ্ঞানী বলছে না, এত না, আরো কম। কত? 40%। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো, একটা এটিপি থেকে কত শক্তি পাওয়া যায় খেয়াল করো। এগুলো কিন্তু তোমাদের পড়ার মধ্যেই, 10,000 থেকে 12,000। খেয়াল করবা ভুলটা কিভাবে হবে। এখানে কিন্তু বলছে ক্যালোরি,
আর হাসান স্যারের বইতে বলছে কিলো ক্যালোরি, সেখানে বলছে 10 কিলো ক্যালোরি। তাহলে 10,000 ক্যালোরি মানেই তো 10 কিলো ক্যালোরি। এখানে রেঞ্জে বলছে 10 থেকে 12 কিলো ক্যালোরি বা 10,000 থেকে 12,000 ক্যালোরি, এটা একটু মনে রাখবা। আচ্ছা, শ্বসন, অবাধ শ্বসন কোথায় হয়? দেখো, ব্যাকটেরিয়াতে হয়, তোমরা জানো। এককোষী ছত্রাক, এটাকে ইস্ট বলে, সেখানে হয়, তোমরা জানো। আচ্ছা, তারপরে অতিরিক্ত পরিশ্রম মানুষের পেশি কোষে হতে পারে। ওই যে আমরা যখন অনেকক্ষণ দৌড়াই তখন কোষের পেশিগুলো কি হয়, ব্যথা হয়ে যায়, কারণ সেখানে অবাধ শ্বসনে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, যেটা আমাদের কোষকে ব্যথা যুক্ত করে। এটাও তোমরা জানো। কিন্তু দেখো, এখানে ব্যতিক্রমী একটা বিষয় আছে, সেটা হচ্ছে জলাবদ্ধ, মানে যে জায়গায় জলটা ফ্লো নাই, যেমন ধরো পুকুর হতে পারে, হ্যাঁ, পুকুর হতে পারে। তাহলে জলাবদ্ধ মাটি, ওই রকম একটা মাটি জায়গায় যে উদ্ভিদ থাকে, সেই উদ্ভিদের যে মূল থাকে, সেই মূলের কোষ। তাহলে জলাবদ্ধ মাটিতে উদ্ভিদের মূলের কোষ। তাহলে দেখো, উদ্ভিদেও কিন্তু অবাধ শ্বসন হতে পারে, একটু ব্যতিক্রম না? এজন্য এটা আলাদা করে মনে রাখবা। ওকে, আচ্ছা গেল। আচ্ছা, গ্লাইকোলাইসিস, তোমরা জানো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রথম যে ধাপটা, সেই ধাপে কোন এনজাইম কাজ করে? হেক্সোকাইনেজ। এটা তোমরা জানো, হাসান স্যারের বইতেই আছে। এখানে যেহেতু পয়েন্ট করে লিখে দিচ্ছে এবং বোর্ডে আসছে, এখান থেকে স্যাররা টুক করে প্রশ্নটা করে দিবে। আচ্ছা, 3-ফসফোগ্লিসারালডিহাইড 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। কিভাবে পরিণত হয়? এই গ্লিসারালডিহাইড এই জায়গাটা থেকে হাইড্রোজেন অপসারণ অথবা হাইড্রোজেন অপসারণ মানে আমরা জানি জারণ, হাইড্রোজেন অপসারণ বা জারণ হয়। অ্যালডিহাইড জারিত হলে অ্যাসিড হয়, এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো। তাহলে গ্লিসারালডিহাইড গ্লিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। আচ্ছা, এখন দেখো, যেহেতু হাইড্রোজেন অপসারণ হচ্ছে, আরেকটা যৌগে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন অপসারণ হয় যে এনজাইমের মাধ্যমে, তার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ। ডি মানে নাই করে দেওয়া। তাহলে এজন্য এই বিক্রিয়ায় যে এনজাইম কাজে লাগে তার নাম ডিহাইড্রোজিনেজ। আর ফসফোগ্লিসারালডিহাইডের উপরে কাজ করে, এজন্য এই ডিহাইড্রোজিনেজের নাম ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ। এই সিম্পল। আচ্ছা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ব্যয়িত শক্তির পরিমাণ, তোমরা যদি আবারও ওই যে হাসান স্যারের বইয়ের ফ্লো চার্টটা দেখো, 9টা ধাপের যে বিষয়, এখানে দেখবা কি এটিপি খরচ হয় 2টা। এটিপি, তাইলে আমি একটু সাথে লিখে দিই, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি কয়টা তৈরি হয়? এটিপি তৈরি এই বিক্রিয়াগুলোর মাধ্যমে সরাসরি গ্লাইকোলাইসিসে তৈরি হয়, সরাসরি গ্লাইকোলাইসিসে এটিপি তৈরি হয় 4 এটিপি। তাহলে মনে রাখবা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে বিক্রিয়াগুলো হয়, এই বিক্রিয়ার বিভিন্ন ধাপের মাধ্যমে সরাসরি 4টা এটিপি তৈরি হয়। আর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি খরচ হয় কয়টা? 2টা। তাহলে দেখো, এই 4টা আর খরচ হয়ে গেল 2টা, তাহলে থাকলো কয়টা? থাকলো 2 এটিপি। আচ্ছা, এবার খেয়াল করো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এর সাথে আবার তৈরি হচ্ছে 2 NADH2। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আরো তৈরি হচ্ছে 2 NADH2। আর তোমরা জানো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার NADH2 থেকে 3টা করে এটিপি পাওয়া যায় না, একটা করে কম পাওয়া যায়। ঠিক আছে, কারণ এটা যখন মাইটোকন্ড্রিয়ায় ঢুকে তখন একটা করে এটিপি খরচ হয়ে যায়। তো এই 2 NADH2 থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে পরবর্তীতে আমরা 2টা করে এটিপি পাই। তাহলে এই 2 NADH2 থেকে আমরা এটিপি পাবো 4 ATP। এই 4 ATP আর এই যে এখানে থাকলো 2 ATP, তাহলে এই দুইটাকে যোগ লাগাও, তাহলে এই দুইটা মিলে আসলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা নিট 6 ATP পাই। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা 6 ATP পাই। 6টা এটিপির হিসাব কিন্তু আমি বুঝাই দিলাম, হিসাব বুঝে নিছো? তাহলে দেখো, এটিপি সরাসরি তৈরি হয় 4টা, এটিপি খরচ হয় 2টা,
তাহলে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি থেকে গেল আমার হাতে 2টা, আর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এর সাথে 2টা NADH2 তৈরি হয়। এই NADH2 থেকে আমরা পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে, এটা কিন্তু সরাসরি না, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে 2টা করে এটিপি পাই। তাহলে এখানে আমরা এটিপি পাচ্ছি 4টা, তাহলে আমার হাতে থাকলো 2টা আর এই যে 4টা, এই 2টা মিলাই আমার 6 এটিপি পাওয়া যায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। ঠিক আছে, আর আবারও বলতেছি, ভুল করো না, NADH2 থেকে 3টা করেই এটিপি পাওয়া যায়। শুধুমাত্র গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে NADH2 পাওয়া যায় সেখান থেকে 3টার পরিবর্তে 2টা পাওয়া যায়। কেন? কারণ গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হয়, এই NADH2 কে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকতে হয়, এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকতে গিয়ে 1 এটিপি খরচ হয়ে যায়। ঠিক আছে, এটাই আর কি। তাহলে 2টার জন্য 2 এটিপি খরচ হয়। ঠিক আছে, গেল। আচ্ছা, পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এখানে কি হচ্ছে, আমরা এই বিক্রিয়াকে কি বলতেছি? এটাকে বলতেছি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এই বিক্রিয়াকে বলতেছি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। কেন? খেয়াল করো, পাইরুভিক অ্যাসিড এটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরি করতেছে। NADH+H+ তৈরি হচ্ছে, তাই না? তা দেখো, NAD-র কি হচ্ছে? হাইড্রোজেন যুক্ত হচ্ছে, মানে বিজারণ। তাহলে পাইরুভিক অ্যাসিডের কি হচ্ছে? আমরা জানি জারণ বিজারণ একসাথে হয়। NAD যদি NADH+H+ হয়, মানে বিজারণ হয়, তাহলে পাইরুভিক অ্যাসিডের কি হয়? পাইরুভিক অ্যাসিড যে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, তার মানে পাইরুভিক অ্যাসিডের জারণ হয়। খুবই সিম্পল, পাইরুভিক অ্যাসিডের জারণ না হলে NAD-র তো বিজারণ হবে না, জারণ বিজারণ তো একসাথেই হয়। এই যে হাইড্রোজেন 2টা আমরা এখানে পাচ্ছি, এটা আসলে এই যে পাইরুভিক অ্যাসিড এখান থেকে বের হয়ে আসতেছে। ঠিক আছে, তাহলে NAD বিজারিত হয়, পাইরুভিক অ্যাসিড জারিত হয়, তাহলে অক্সিডেশন। ঠিক আছে, এই জারণকে আমরা কি বলতেছি বলো? অক্সিডেশন। এটাকে আমরা বলতেছি অক্সিডেশন। ওকে, আচ্ছা দেখো, এই বিক্রিয়ায় আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হচ্ছে। এই যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া, এটাকে আমরা বলতেছি ডি, মানে নাই হয়ে যাওয়া, কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া, এটাকে আমরা বলতেছি ডি কার্বক্সিলেশন। তাহলে দেখো, একই সাথে অক্সিডেশন হচ্ছে আবার ডি কার্বক্সিলেশন হচ্ছে, দুইটাকে জোড়া লাগাও, ব্যাস। এজন্য এটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ ডি কার্বক্সিলেশন। ওকে, আচ্ছা এবার আসো, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র, এই দুটোর মধ্যে সংযোগ কে করতেছে? সংযোগ করতেছে এই যে এই বেচারা অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, এজন্য এই যে পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ, এই ধাপ আরেক নাম হচ্ছে, যেহেতু সংযোগ হচ্ছে, তাই না, দ্বিতীয় ধাপের মাধ্যমে প্রথম এবং তৃতীয় ধাপের সংযোগ হচ্ছে, এজন্য পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ এই ধাপের আরেক নাম হচ্ছে সংযোগী বিক্রিয়া। সংযোগী বিক্রিয়া অথবা লিঙ্ক রিঅ্যাকশন বলা হয়। হ্যাঁ, তাহলে পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ মানে দ্বিতীয় ধাপের আরেক নাম হচ্ছে সংযোগী বিক্রিয়া, কারণ এটা প্রথম এবং তৃতীয় ধাপ, তার মানে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সংযোগ করে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড চক্রের বৈশিষ্ট্য। আচ্ছা শোনো, এইখান থেকেই কিন্তু একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল, এবং প্রশ্নটা পেঁচানো। পেঁচানো মেডিকেল বলতে ডেন্টালে আসছে, যাই হোক, প্রশ্নটা পেঁচানো, কারণ 2 স্যারের বই অনুযায়ী অপশন 2 রকম। আচ্ছা, এখন আমি তোমাদেরকে সিম্পল করে দেব, সেটা হচ্ছে হাসান স্যারের বই অনুযায়ী, হাসান স্যারের বই অনুযায়ী এই যে সাইট্রিক অ্যাসিড চক্রের মাধ্যমে 2 অণু জিটিপি এটিপি তৈরি হয়, এটা ঠিক আছে। 8 অণু NADH2, নো। 6 অণু, আমি হাসান স্যার অনুযায়ী বলতেছি, NADH2, NADH2। 2 অণু FADH2, এটাও ঠিক আছে। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, নো। হাসান স্যার অনুযায়ী 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটা ছিল হাসান স্যারের বই অনুযায়ী, কিন্তু ওখানে উত্তরে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এটা ছিল উত্তর। তখনই আমরা বুঝতে পারি যে এটা আসলে হাসান স্যারের বই থেকে আসে নাই, এটা আসছে হচ্ছে আলিম স্যারের বই থেকে। বুঝা গেছে, যেহেতু আলিম স্যার এভাবে আছে এবং ওটাই উত্তর। ওকে, এখন কথা হচ্ছে যে তাইলে এই যে এরকম কেন, 2 জায়গায় 2 রকম কেন, কি বিপদ, তাই না? আসলে শোনো, আসলে আলিম স্যার এই যে পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ, এই যে দ্বিতীয় যে ধাপটা,
এই ধাপটাকে আসলে আলাদা করে বলে নাই। গ্লাইকোলাইসিসের পরেই উনি সরাসরি ক্রেবস চক্রে চলে গেছে। বুঝা গেছে? তার মানে এই দ্বিতীয় ধাপ এটা আসলে সাইট্রিক অ্যাসিড চক্রের মধ্যে ঢুকাই দিচ্ছে। এখন দেখো, এটা কিন্তু আজিবুর স্যার থেকে, আর এটা হচ্ছে আলিম স্যার। আলিম স্যার অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি এই ধাপটাকে আর আলাদা বলে নাই, এটাকে ক্রেবস চক্রের মধ্যে ঢুকাই দিচ্ছে, সাইট্রিক অ্যাসিড চক্রের মধ্যে ঢুকাই দিচ্ছে। এখন দেখো দ্বিতীয় ধাপে দেখো তো কি তৈরি হয়। দ্বিতীয় ধাপে NADH2 তৈরি হয় দুইটা, একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা, দুইটা থেকে দুইটা তৈরি হবে। তাহলে দেখো NADH2 6টা ছিল হাসান স্যার, প্লাস এই যে দ্বিতীয় ধাপের দুইটা NADH2, তাহলে এই দুইটা প্লাস এই 6টা, 2 অণু NADH2। দেখো মিলে গেল না? 8 অণু, 8 অণু মিলে গেল। আচ্ছা এবার আসো, এই ধাপে একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাহলে দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে দুইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, দুইটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, দুইটা NADH2 তৈরি হবে, সব দুই লাগাও, হ্যাঁ 2। আচ্ছা এখন আসো, দ্বিতীয় ধাপে 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এখন আলিম স্যার কি করছে? আলিম স্যার তো দ্বিতীয় ধাপ রাখে নাই, আলিম স্যার দ্বিতীয় এবং তৃতীয় ধাপ একসাথে করে ফেলছে। তাহলে ক্রেবস চক্রে 4 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এর সাথে উনি যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় ধাপ একসাথেই এটাকে ক্রেবস চক্র বলছে, তাহলে এই 2 অণুর সাথে আরো তুমি 4 অণুর সাথে আরো 2 অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত করো। দেখো যুক্ত হয়ে 6 অণু। তার মানে এখানে উনি যা তৈরি হয় বলছে, এটা প্র্যাকটিক্যালি ধাপ 2 এবং ধাপ 3 একসাথে বলছে। এখন ওনার বই অনুযায়ী এটা আছে, কি করবা? এবং এটা প্রশ্ন আসলে এভাবেই দিতে হবে উত্তর। ওকে, আচ্ছা আমরা সবসময় হাসান স্যার অনুযায়ী উত্তর করব, কিন্তু যদি অপশন না থাকে হাসান স্যার, তখন আমি আলিম স্যার অনুযায়ী উত্তর করব। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা এরপরে চলে যাই ক্রেবস চক্র। দেখো এখানে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়, এত বলার কিছু নাই। প্রধান কাঁচামাল অ্যাসিটাইল কোয়ে, দেখো এই যে এখানে আছে প্রধান কাঁচামাল অ্যাসিটাইল কোয়ে, তাহলে এটা মনে রাখবো। আচ্ছা গেল, এখানে যেহেতু এটা পরীক্ষায় আসছে এই জন্য আমরা মার্ক করছি। অক্সালোসাক্সিনিক অ্যাসিড, এখান থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এটা পরিণত করতে যে এনজাইম লাগে তার নাম ডিকার্বক্সিলেজ। যেহেতু পয়েন্ট আকারে আলাদা করে বলা আছে, স্যারেরা বিক্রিয়া থেকে প্রশ্ন করবে না, এভাবে পয়েন্ট করে থাকলে সেখান থেকে উত্তর করাটা সহজ, প্রশ্ন করাটা সহজ। তাহলে এটা আলাদা করে মনে রাখবা। আচ্ছা গেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আচ্ছা এখানে দেখবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অক্সিজেন হচ্ছে ইলেকট্রনের শেষ গ্রহীতা। আমরা একটু ছবি থেকে দেখে আসি। দেখো এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন অক্সিজেন এবং এই যে দেখো ইলেকট্রন, এরা যুক্ত হয়েছে কার সাথে? প্রোটনের সাথে। যুক্ত হয়ে কি তৈরি করছে? পানি। তাহলে মনে রাখবা অক্সিজেন হচ্ছে ইলেকট্রনের শেষ গ্রহীতা, অক্সিজেন ইলেকট্রনটাকে গ্রহণ করে প্রোটনের সাথে মিলে পানি তৈরি করে। বুঝে গেলাম? আচ্ছা 2 নম্বর হচ্ছে এখানে যে এনজাইম কাজে লাগে এটার নাম হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ। ঠিক আছে, এটা একটু মনে রাখবো। আচ্ছা এখন এই যে শেষ ধাপে দেখো খেয়াল করে, শেষ ধাপে কি হচ্ছে? শেষ ধাপে সাইটোক্রোম জারিত হচ্ছে, সাইটোক্রোম A3 কি হচ্ছে? জারিত হচ্ছে। আর অক্সিজেনটা কি হচ্ছে? এ জারিত হচ্ছে। অক্সিজেন কি হচ্ছে? অক্সিজেন বিজারিত হচ্ছে। অক্সিজেন বিজারিত হচ্ছে, সাইটোক্রোম জারিত হচ্ছে। যেহেতু সাইটোক্রোম জারিত হচ্ছে, এজন্য এই জারণকে বলা হচ্ছে প্রান্তীয় জারণ। তাহলে দেখো এই জারণকে বলা হচ্ছে প্রান্তীয় জারণ। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের শেষ ধাপে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের শেষ ধাপে সাইটোক্রোম জারিত হয়। এই ঘটনাকে বলে প্রান্তীয় জারণ, মানে এরপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বিক্রিয়া শেষ, আর নাই। ঠিক আছে, এটাই আর কি। গেল, তাহলে দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটার আরেক নাম হচ্ছে অক্সিডেটিভ। কেন? এই যে জারণ হয়। ফসফোরাইলেশন, কেন? এই যে এটিপি তৈরি হয়, এটিপি তৈরিকে বলা হচ্ছে ফসফোরাইলেশন, এটিপি তৈরি হয়। ঠিক আছে, তাহলে এটিপি তৈরি হয়, এজন্য এটার নাম হচ্ছে ফসফোরাইলেশন। এখানে যেহেতু সাইটোক্রোমগুলো এবং বিভিন্ন যে এই যে তোমরা জানো কোএনজাইম, এগুলো কি হয়? জারণ হয়। দেখো এই যে এটা জারিত হয়, এটা জারিত হয়,
তারপরে এটা দেখো এই যে জারিত হচ্ছে, এটা দেখো জারিত হচ্ছে। তাহলে সহজ কথা, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যেহেতু জারণ হয়, হ্যাঁ, এই জন্য অক্সিডেশন, আর যেহেতু এটিপি তৈরি হয় এই জন্য এটার নাম ফসফোরাইলেশন। একসাথে আমরা বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটাকে কিন্তু কি বলা যাবে না, ফটোফসফোরাইলেশন এটা বলা যাবে না। ফটোফসফোরাইলেশন এটা বলা যাবে না। ফটোফসফোরাইলেশন সালোক সংশ্লেষণে ঘটে, ঠিক আছে? এগুলো কিন্তু একটু কনফিউজিং বিষয়। ওকে, আমরা জিনিসগুলো বুঝে নিলাম। আচ্ছা, এবার আসো শ্বসন। আচ্ছা, শ্বসনের অনুপাত তোমরা জানো, কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কি পরিমাণ অক্সিজেন ব্যবহৃত হয়, এই দুটার অনুপাত। তাহলে প্রোটিনের ক্ষেত্রে অনুপাতটা 0.83। অবাধ শ্বসন দেখো তো, অবাধ শ্বসনে অক্সিজেন কিন্তু জিরো, কোনো অক্সিজেন কিন্তু কাজে লাগে না। কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় অসীম। এজন্য অবাধ শ্বসনে দেখো কত চমৎকার একটা বিষয়, অবাধ শ্বসনে শ্বসনের হার হচ্ছে অসীম। ওকে, আচ্ছা, শ্বসনের প্রভাবক থেকে যে কিছু লবণ শ্বসনের হারকে বৃদ্ধি করে, এই জন্য এই ঘটনাকে বলা হচ্ছে লবণ শোষণ, অথবা শোষণ না কিন্তু শ্বসন, সল্ট রেসপিরেশন। কোন কোন লবণ? অলমোস্ট সব, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের ক্লোরাইড লবণ সমূহ। হ্যাঁ, গেল। আচ্ছা, অবাধ শ্বসন সবাধ শ্বসন পার্থক্য এখানে একটু দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা। সবাধ শ্বসনে কয় অণু এটিপি তৈরি হয় তোমরা জানো? হাসান স্যার অনুযায়ী 36 এটিপি। এখানে কত আছে? এখানে আছে 38। তাহলে মনে রাখবা, যখন অপশনে 36 থাকবে তখন 36 দিব, 36 অপশনে না থাকলে 38 দিব। যেহেতু দেখো আলিম স্যারের বইতে আছে, এই জন্য এটাও একটা উত্তর, তবে বেস্ট উত্তর হচ্ছে 36। আচ্ছা, সম্পূর্ণ অবাধ জীব। শোনো, যে অবাধ জীব মানে হচ্ছে যারা অক্সিজেনকে কাজে লাগায় না। এখন এদের মধ্যে যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতেই পারে না, তারা হচ্ছে সম্পূর্ণ অবাধ। দেখো, এরা অক্সিজেনের অনুপস্থিতিতে জীবন ধারণ করে, সামান্য পরিমাণ অক্সিজেন ও সহ্য করতে পারে না। তাহলে অক্সিজেনের উপস্থিতিতে যারা বাঁচতে পারে না তারা হচ্ছে সম্পূর্ণ অবাধ, কাজে লাগানো তো দূর, বাঁচতেই পারে না। তাহলে এটার উত্তর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, মানে অর্ধ অবাধ। বোঝা যাচ্ছে পুরাপুরি অবাধ না, এর মধ্যে ভেজাল আছে। মানে এরা অক্সিজেনকে কাজে লাগায় না এজন্য অবাধ, কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে। তাহলে দেখো, এরা বায়বীয় পরিবেশে, বায়বীয় মানে কি রে? বায়বীয় মানে এই যে, এটা তো বুঝবা না, বায়ু আছে না। বায়বীয় মানে হচ্ছে যেখানে অক্সিজেন আছে, বায়বীয় বলতে এটাই বোঝায়, যেখানে অক্সিজেন আছে। তাহলে বায়বীয় পরিবেশে যারা বেঁচে থাকতে পারে তাদেরকে আমরা বলতেছি এই যে অর্ধঅবাধ জীব। যেমন উদাহরণ হচ্ছে ইকোলাই, ইশেরিকিয়া কোলাই। আচ্ছা, তোমরা জানো যে অবাধ এবং সবাধ দুই ধরনের শ্বসনেই আছে হচ্ছে গ্লাইকোলাইসিস। এজন্য এটাকে বলা হচ্ছে শ্বসনের অভিন্ন ধাপ, সাধারণ গতিপথ, কমন পাথওয়ে। ইংরেজি সহ একটু মনে রাখবা, সাইটোপ্লাজমে হয়, এজন্য এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমিক শ্বসন। ওকে, দেখো চমৎকার চমৎকার বিষয়। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিড আমাদের শরীরে যে এটিপি থাকে কোষে, পেশিতে, সেটা মাত্র 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে শেষ। তুমি যদি 1 মিনিট দৌড়াও তাহলে বাকি শক্তিগুলো কোথা থেকে আসবে? অবাধ শ্বসনের মাধ্যমে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো গাজন। আচ্ছা, গাজন কি মনে রাখবা, গাজন হচ্ছে প্র্যাকটিক্যালি এক ধরনের, আচ্ছা এটা আমি একটু লিখে দিব সহজে মনে রাখার জন্য, কোষের বাইরে সংঘটিত অবাধ, এই কথাটা মনে রাখবা। গাজন অবশ্যই অবাধ শ্বসন, গাজন অবশ্যই কি বলো? গাজন অবশ্যই অবাধ শ্বসন। তাহলে কি হবে? কোষের বাইরে হবে এই অবাধ শ্বসন। তাহলে এখন বলো, সবাধ শ্বসনের একটা ধাপ হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সহজ কথা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে এখন বলো, গাজন প্রক্রিয়ায় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকবে? থাকবে না, কারণ এটা অবাধ শ্বসন, ঠিক আছে? এভাবে মনে রাখবো। আচ্ছা, পান্তা ভাতে গাজন হয়, হ্যাঁ, আমাদের বাস্তব জীবনের উদাহরণ। আচ্ছা, পাট, সোনালী আঁশ, সেটা ছাড়াতে, আঁশগুলো ছাড়াতে যে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় সেটার নাম হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বিউটাইরিকাম, ঠিক আছে? এটা একটু মনে রাখবো। আচ্ছা, শ্বসনের প্রভাবকের মধ্যে মনে রাখবা যে কিছু কিছু খনিজ লবণের কারণে শ্বসনের হার বাড়ে। একটু আগে দেখে আসছিলাম না যে বিভিন্ন ধাতব ক্লোরাইড, এখানে অতিরিক্ত আছে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। দেখো, এটা কিন্তু ক্লোরাইড না, এটা হচ্ছে নাইট্রেট, এটাও একটু মনে রাখবা। আচ্ছা, গেল।
এই যে এই ঘটনাকে বলতেছে লবণ শ্বসন, তাই না? আচ্ছা, শ্বসনের হার সর্বনিম্ন কোন তাপমাত্রায়? এভাবে দেখো, পরীক্ষায় আসার জন্য যেহেতু এটা পয়েন্ট আকারে দেওয়া আছে, সেটা হচ্ছে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু মনে রাখবো। গেল। এখন শ্বসনের শেষ প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। বলো, গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রের মধ্যে সংযোগ করে কে? 1 আর 3 এর মধ্যে সংযোগ করে 2। 2 হলো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তাহলে কোন পদার্থের নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, শ্বসনের কোন ধাপে প্রান্তীয় জারণ ঘটে? দেখছিলাম না, ওই যে সাইটোক্রোম জারিত হয়। তাহলে এটা হবে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বা যেটার আরেক নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন দুভাবেই আসতে পারে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন অথবা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা মনে রাখতে পারি। আচ্ছা, শ্বসনের ক্ষেত্রে যেটি সত্য নয় মিথ্যা আমরা একটু বের করি। গ্লাইকোলাইসিসের অপর নাম সাইটোপ্লাজমিক শ্বসন, এটা ঠিক আছে। শ্বসনের সর্বনিম্ন 40 থেকে 45, ঠিক আছে। পাট শিল্পে ক্লোস্ট্রিডিয়াম বিউটাইরিকাম ব্যবহৃত হয়, এটাও ঠিক আছে। ইকোলাই সম্পূর্ণ অবাত জীব। দেখো, এই ধরনের প্রশ্ন আসলে হঠাৎ করে মাথায় আসে না। ইকোলাই কিন্তু অর্ধ অবাত জীব, তাহলে এটা সঠিক নয়। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের এক্সট্রা ইনফরমেশন। তোমরা জানো যে অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে বুঝে বুঝে পড়ার জন্য। এক্সট্রা ইনফরমেশন কিন্তু খুব বেশি না, এগুলো একটু বুঝে যদি পড়ে ফেলো, ক্লাসটা করে ফেলো, তাহলে তোমার জন্য খুব সহজ। যাদের হাতে সময় কম থাকবে তারা এই আমাদের এক্সট্রা রাইটার্স ক্লাসের পিডিএফ যে নোটটা, সেই নোটটা একটু নিয়ে নিবা, অ্যানোটেড পিডিএফটা, সেটা থেকে র্যাপিডলি দেখে ফেলবা। এবং আবারও বলছি, আলিম স্যারের বই অবশ্যই কভার করতে হবে, এবং আজিবুর স্যারের বইটা যারা টপ করতে চাও তাদের জন্য। তোমরা সবাই ভালো করো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।